একমাত্র গাজা স্ট্রিপ ছাড়া পৃথিবীতে আর কোনো দেশে এত অল্প সময়ে এইভাবে অল্প বয়সী বাচ্চাদেরকে হত্যা করা হয়নি। ছাত্রলীগের যেই কিশোর ছেলেটি একটা স্কুলের বাচ্চাকে চাপা দিয়ে রাজাকার রাজাকার বইলা, হ্যাঁ, ও কি মানুষ মারতেছে? কোনো মানুষ কি এভাবে বাচ্চাদের চাপা দিয়ে করতে পারে? কেউ আমার পছন্দের মতো জীবনযাপন করছে না, স্লিভলেস পরে ঘুরছে, হ্যাঁ ব্যবসা নো। জুলাইয়ের ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিতদের আছে দায়িত্ব, কারো কোনো ক্রেডিট নেই। ক্রেডিট যে দাবি করবে সে গণঅভ্যুত্থানের বিরুদ্ধে। হাসিনাকে বাঁচানোর জন্য তো 5,000 লোক হইলেও গণভবনের সামনে যেয়ে দাঁড়াইতো, হ্যাঁ। তো ফলে এটা এন্ড অফ দ্য ডে এটা একটা অর্গানাইজড ক্রিমিনাল বা মাফিয়া অর্গানাইজেশনে পরিণত হয়েছিল। আর এইটার ফ্যাসিস্টিক পার্ট যেটা, সেটা ছিল এখানকার যে কালচারাল এস্টাবলিশমেন্ট, তারা এটাকে যেটা টিকে রাখছিল সেটাই, তাদের মধ্যে ফ্যাসিজম ছিল। আওয়ামী লীগের মধ্যে কোনো ফ্যাসিজম ছিল না। আওয়ামী লীগের মধ্যে যেটা ছিল সেটা হলো মাফিয়াগিরি, সন্ত্রাসীপনা। একটা সমাজে ফ্যাসিজম আসছে এটা আমরা বুঝবো কিভাবে? যখন কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ বা কোনো গোষ্ঠী আমরা ভালো তারা খারাপ এইভাবে সোসাইটিকে ভাগ করে, বুঝতে হবে সেই সমাজ ফ্যাসিবাদ গেছে। আওয়ামী লীগ সমস্ত সুপ্রিমেসি তারা দাবি করতো। 71 তাদের 52 শেখ মুজিব নাকি বাথরুমে জানলা দিয়ে সিটি বানাইছে। গণঅভ্যুত্থানের পরে আওয়ামী ধারায় গণঅভ্যুত্থানের ইতিহাস চর্চা শুরু হয়েছে। 71কে যেরকম আওয়ামী লীগ ভাবে নারেট করছে, তার দলীয় ইতিহাস বানাইছে। একইভাবে 24কেও আমরা কতগুলো দলের একচ্ছত্র ঠিকাদারিত্বের মধ্যে নিয়ে যাওয়ার দেখি যে আমার দুইটা ভাবে ফাংশন করে। এক হইল গুপ্তভাবে এস্টাবলিশমেন্টের মধ্যে থেকে ফাংশন করে, আর হইল সে কালচারাল অংশে একটা প্রগতিশীল ধারাও সে ডেভেলপ করছে। ইউনুস শিবির করে বা জামাত করে এটা মনে করার কোনো কারণ নেই। এই যে এনজিও প্রজাতন্ত্রী একটা সরকার গঠন হইল, এবং সেই সরকারে জামাত যে প্রিন্সিপালি ক্ষমতার মূল ভর কেন্দ্র নিয়ন্ত্রণ করলো, কিভাবে নিয়ন্ত্রণ করলো তার মধ্যে। দর্শক, ঢাকা পেপারসের এক্সক্লুসিভ পডকাস্ট সিরিজে আপনাদের আরেকবার স্বাগত জানাই। এখন চলছে জুলাই মাস। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হতে চললো। এই সময়টাতে এসে আমরা জুলাই অভ্যুত্থানটাকে একটু গভীরভাবে বুঝতে চাই, এবং আজকে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে আছেন একজন খুব বিশেষ অতিথি। আমাদের সাথে আছেন জবান সম্পাদক, চিন্তক এবং লেখক রেজাউল করিম রনি। ভাই, আরেকবার শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ আমন্ত্রণ জানানোর জন্য, বিশেষ করে জুলাই মাসে জুলাই নিয়ে আলাপের জন্য। আপনার কাছে ভাই আমি একটু জুলাই অভ্যুত্থানটাকে ধাপে ধাপে বুঝতে চাই, এবং এইখানে আমি আপনার টেক্সটের উপর একটু সওয়ার হয়ে বুঝতে চাই আর কি। ধরেন আপনি বারবারই বলতেছেন যে কি জুলাইয়ের অভ্যুত্থানের মূল মাস্টারমাইন্ড হচ্ছে আওয়ামী লীগ নিজে। আপনি বলতেছেন যে কি যে আওয়ামী লীগের যে প্রতিহিংসার রাজনীতি, এটাই আসলে এই দলটাকে এই পর্যায়ে নিয়ে গেছে। এখন আমরা তো এই যে হেজেমনি স্টেবিলিটি থিওরি দিয়েও যখন আমি এই জিনিসটাকে দেখতে চাই, এইখান থেকে যদি আমি একটু বুঝতে চেষ্টা করি যে জুলাইয়ে কিভাবে আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের মনস্টার হয়ে ওঠা এবং এইটার এই পর্যন্ত আসা, এটাকে যদি একটু ব্যাখ্যা করেন। জি, ধন্যবাদ। যারা আমাদেরকে শুনবেন এবং দেখবেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। জুলাইয়ের মাস্টারমাইন্ড আমরা সবাই এবং কেউ না, এটা ছিল আমার বক্তব্য। এবং জুলাইয়ের ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিতদের আছে দায়িত্ব, কারো কোনো ক্রেডিট নেই। ক্রেডিট যে দাবি করবে সে গণঅভ্যুত্থানের বিরুদ্ধে, এই ব্যাপারে কোনো সন্দেহ রাখার অবকাশ নাই। এখন আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ ব্যাপারটা বাংলাদেশের মানুষ আমরা বুঝি নাই। বুঝলে তাইলে আমাদের পরিণতি এরকম হইতো না। এবং এই গণঅভ্যুত্থানে কিন্তু কোনো গৌরব নাই। কারণ হইলো আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদের জীবন রক্ষা করতে পারিনি। ফলে পুরো পলিটিক্যাল সেটেলমেন্টের মধ্যে এই গণঅভ্যুত্থানকে বিশাল কিছু করে আমরা দেখাইতে পারি, কিন্তু এটা ফেইলরটা কি? বাচ্চা বাচ্চা ছেলেদের আমরা হারাইছি, যেটা আমাদের অপূরণীয় ক্ষতি করছে। ফলে এটা তো একটা ন্যাশনাল অ্যাসেট হইতে পারতো। যে বাচ্চা ছেলেটা মারা গেল, স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়া, হ্যাঁ, ভার্সিটির ফার্স্ট ইয়ার পড়ুয়া, তার তো অমিত সম্ভাবনা ছিল। কে জানে, সে হয়তো আইনস্টাইনের চেয়ে ব্যাপক প্রতিভাবান ছিল। ফলে এটা তো গ্লোবাল সিভিলাইজেশনের একটা ক্ষতি হয়ে গেল। আমরা তো জানি না এখানে তার মানে পুরো লাইফটা পইরা ছিল, হ্যাঁ। তো ফলে এদিক থেকে এটার মানে এটা ওরকম গৌরব নেই। মানে একমাত্র গাজা স্ট্রিপ ছাড়া পৃথিবীতে আর কোনো দেশে এত অল্প সময়ে এইভাবে অল্প বয়সী বাচ্চাদেরকে হত্যা করা হয়নি। আর আওয়ামী লীগ হইলো, আওয়ামী লীগ একটা এমন একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন। যেমন আমার আজকে মনে পড়লো যে আমি ঢাকা পেপারসের একটা হুমায়ুন আহমেদ নিয়ে একটা দেখতেছিলাম। তো তখন মনে পড়লো হুমায়ুন আহমেদ নিয়ে আমি বাজারে প্রথম যে লেখাটা লিখলাম উনি মারা যাওয়ার পরপরই, সেটা হলো ফ্যাসিবাদী জমানায় হুমায়ুন পাঠের ভূমিকা। সেটা হয়তো উনি মারা যাওয়ার পরপরই, সেই এটা মানে 12 সালের শেষের দিকে বা 13 সালের আগ মুহূর্তে। তো ওই সময়ে আমরা বলতেছিলাম ফ্যাসিবাদ শব্দটা আমরা তখনই ব্যবহার করতেছিলাম, সেই 12 সালের পরপরই ব্যবহার করা শুরু করছিলাম। কারণ এটা আমরা বুঝতেছিলাম যে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ তার ইডিওলজিক্যাল বা মতাদর্শিক পজিশনটা এমনভাবে সে ন্যারেট করে বা এমন একটা বয়ান দাঁড়াইছে যে
দাঁড় করাইছে। এটার ক্ষমতা যখনই যাবে এটা ফ্যাসিবাদ কায়েম করা ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নাই তার। কারণ সে মনে করে প্রথমত হইলো এটা মানে এটা বিখ্যাত মানে দোজ হু ওন দ্য পাস্ট ওন দ্য প্রেজেন্ট, আশিস নদী বলছে, ইতিহাসের উপর একচ্ছত্র দখলদারিত্ব কায়েম করছে আওয়ামী লীগ, যেটা আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস করে যদি দেখি এটা আওয়ামী ইতিহাস হয়ে গেছে। এবার জনযুদ্ধকে যখন আওয়ামী ইতিহাস বানায় ফেললে, এবং ম্যাকিয়াভেলি যেরকম বলছিল ম্যান হ্যাভ টু রেসপেক্ট দ্য পাস্ট বাট টু সাবমিট টু দ্য প্রেজেন্ট, কিন্তু আওয়ামী লীগ আমাদের প্রেজেন্ট সময়ে বাস করায়নি, সবসময় অতীতে নিয়ে যাবে। আমি যদি প্রেজেন্ট একটা দাবি চাই, এই মুক্তিযুদ্ধ বিরোধী, প্রেজেন্ট যদি একটা কথা বলে এই রাজাকার, ফলে ও সবসময় অতীতের মধ্যে আটকায় রাখছে। এবং অতীত পূজারই একটা জড়বস্তু, মানে যারা অতীত পূজা করতে থাকে তারা একটা জড়বস্তুতে পরিণত হয়, তাদের আর কোনো পসিবিলিটি থাকে না। অতীত থাকবে, অতীত পার্ট অফ আওয়ার লাইফ, কিন্তু প্রেজেন্টকে ডিটাচ করার জন্য, প্রেজেন্ট সম্পর্কে একটা ইলিউশন তৈরি করার জন্য যখন পাস্টকে, এটাকে বলে পলিটিক্যাল ইউজ অফ দ্য পাস্ট, যখন করা হয় তখন সেই কাঠামোটা, এবং সেটা যখন ক্ষমতার প্রয়োজনে করা হয় সেটা অ্যাবসুলেটলি ফ্যাসিজম, অ্যাবসুলেটলি ফ্যাসিজম। ফলে ফ্যাসিজমের যেটা হয়েছে যে ফ্যাসিজমের কোনো ইডিওলজি থাকে না, ফ্যাসিজম তো কোনো ইডিওলজি হইতে পারে না, ইটস অল অ্যাবাউট অর্গানাইজেশন, এবং সেই অর্গানাইজেশনটা একটা কতগুলো অলিগার্কের মাধ্যমে টিকায় রাখছে। ফলে আওয়ামী লীগের ফ্যাসিজমটা এটা হিটলার মুসলিনের মতো ক্লাসিক্যাল অর্থ এরকম ফ্যাসিজম না, এটা একটা বেসিক্যালি লুটপাটতন্ত্র, মাফিয়াতন্ত্র, যখন কতগুলো মাফিয়া সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো। কারণ ফ্যাসিজম হইলে তো সে এটার জন্য একটা ইডিওলজিক্যাল ফাইট করতো। হাসিনাকে বাঁচানোর জন্য তো 5,000 লোক হইলেও গণভবনের সামনে যেয়ে দাঁড়াইতো। হ্যাঁ, তো ফলে এটা এন্ড অফ দ্য ডে এটা একটা অর্গানাইজড ক্রিমিনাল বা মাফিয়া অর্গানাইজেশনে পরিণত হয়েছিল। আর এইটার ফ্যাসিস্টিক পার্ট যেটা, সেটা ছিল এখানকার যে কালচারাল ইস্টাবলিশমেন্ট, তারা এটাকে যেটা টিকে রাখছিল সেটাই তাদের মধ্যে ফ্যাসিজম ছিল। আওয়ামী লীগের মধ্যে কোনো ফ্যাসিজম ছিল না। আওয়ামী লীগের মধ্যে যেটা ছিল সেটা হলো মাফিয়াগিরি, সন্ত্রাসীপনা। হ্যাঁ, আর ফ্যাসিজমটা ছিল আওয়ামী লীগের পোষ্য কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, এদের মধ্যে এখনো আছে। তো ফলে আওয়ামী লীগকে দেখতে হবে একটা দুইটা। এই জন্য আমরা 23 সালে যে জবানের সংখ্যা বের করছিলাম, হ্যাঁ, ফ্যাসিবাদ, এই সাংস্কৃতিক ফ্যাসিবাদ নামে, এবং সেখানে আমরা লিখছিলাম ফ্যাসিবাদ মোকাবেলার আগের ফয়সালা। আগের ফয়সালা হলো কালচারাল কোশ্চেনটা মোকাবেলা করে নিতে হবে, না করলে যেটা হবে যে সমাজে আওয়ামী লীগকে রেলিভেন্ট না, শুধু আওয়ামী লীগ এই যে স্পেসের মধ্যে আওয়ামী লীগকে একটা কজ আকারে, একটা এটা বলবো যে একটা রিয়ালিটির মধ্যে আওয়ামী লীগকে আটকায় রাখা বা আওয়ামী রিয়ালিটির মধ্যে জনগণকে আটকায় রাখার একটা প্রচেষ্টা অলওয়েজ থাকবে। কারণ হইলো অতীতের এখানে যে নবায়ন, প্রথম কথা হলো আমাদের জাতীয় ইতিহাস নেই, আমাদের আছে আওয়ামী ইতিহাস। যদি আওয়ামী ইতিহাস থাকতো তাহলে ওই যে আমরা আওয়ামী লীগ ফেরা টেরা নিয়ে এত কথা বলি না, এইটা সিম্পলি বন্ধ করা যাইতো যদি জাতীয় ইতিহাস থাকতো। জাতীয় ইতিহাসে সবার অংশীদারিত্ব থাকে, হ্যাঁ, এবং একটা ন্যাশনাল স্পিরিট থাকে। তো বলে যেহেতু জাতীয় ইতিহাস করা যায় নাই, ইতিহাসে পুরো বয়ানটার মধ্যে আওয়ামী লীগ একচ্ছত্রভাবে আধিপত্য বিস্তার করে আছে, এবং আমাদের বুদ্ধিজীবীরা মোটা দাগে আওয়ামী বুদ্ধিজীবী, এরা যেই দলই করুক না কেন স্বার্থের প্রয়োজনে। তো পরে এটা আবার একটু ব্যাখ্যা করব। তো ফলে সেদিক থেকে আওয়ামী লীগের এই ধারাটা বুঝতে হবে। একটা হলো পলিটিক্যাল আওয়ামী লীগ, যেটা পলিটিক্যাল আওয়ামী, সে পলিটিক্সের প্রয়োজনে কিন্তু সে কমিদের সাথে মিশতে পারে, কমি জননী উপাধিও নিতে পারে, কিন্তু তার যে ইসলাম বিদ্বেষী, এখানে হাইপার সেকুলার বাঙালি জাতীয়তাবাদী যে কালচারাল ইস্টাবলিশমেন্ট, সে রবীন্দ্রনাথের মতো একটা ধার্মিক লোককে সেও ফ্যাসিবাদ কায়েমের হাতিয়ার বানায় ফেলছে। হ্যাঁ, তো ফলে এই যে কালচারাল ইস্টাবলিশমেন্ট, এই জিনিসটা বিএনপির লোক বুঝে না এটা। হ্যাঁ, জামাত আবার এটা একটা রিয়েকশনারি মুসলিম যা সেন্টিমেন্টের কালচার করে, হ্যাঁ, রবীন্দ্র ভার্সেস ইকবালদার করে, হ্যাঁ, যেটা আরেকটা হ্যাঁ উশৃঙ্খলতার দিকে নিয়ে যায়। হ্যাঁ, রবীন্দ্র ভার্সেস সে কাওয়ালি গাবে, ওকে কাওয়ালি কোনো প্রবলেম নাই, বাট এই যে বাইনারিটা, এই বাইনারির মধ্যে থেকে সোসাইটিকে যখন আটকায় দেওয়া হয় বা ভাগ করা হয়, তখন ফ্যাসিজমটা ফাংশন করে। এবং ফ্যাসিজম, রুইজিং বলছে কি ফ্যাসিজম, একটা সমাজে ফ্যাসিজম আসছে এটা আমরা বুঝবো কিভাবে, যখন কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ বা কোনো গোষ্ঠী আমরা ভালো তারা খারাপ এইভাবে সোসাইটিকে ভাগ করে, বুঝতে হবে সেই সমাজ ফ্যাসিবাদ দেখেছে। আওয়ামী লীগ সমস্ত সুপ্রিমেসি তারা দাবি করতো। 71 তাদের 52 শেখ মুজিব নাকি বাথরুমে জানলা দিয়ে সিটি বানাইছে, তো সে, এবং মরার পরে সবচেয়ে বেশি বই লিখছে শেখ মুজিব, আরো নাকি 6-7টা ছিল। কি অবস্থা! এই যে তার মানে কি মিথ্যা, মানে একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে তারা নিয়ে গেছিল, সেখানে পুরো ন্যারেটিভ সর্বস্ব একটা পার্টি তারা, এবং সেই পার্টিটাকে, এবং ভারতীয় বাঙালি বুদ্ধিজীবী যারা ছিল সেই সময় থেকে এখানে খুব শক্তিশালীভাবে যে এই জায়গাটা দাঁড় করাইছে। ফলে আওয়ামী লীগের ব্যাপারে এখানে একটা যেটা বলবো কালচারাল হ্যাবিট তৈরি হয়েছে মানুষের। কিছু লোক আওয়ামী লীগ করে কেন জানে না, অভ্যাসর, বিড়ি সিগারেট খাওয়ার মতো, হ্যাঁ, ছাড়তে পারতেছে না, ও দেখতেছে চোখের সামনে এগুলি ঘটছে,
হ্যাঁ 15 বছরের অত্যাচার বাদ দিলাম যে বিএনপি জামাত খারাপ, অসুবিধা নেই, এই জুলাই আগস্টে কি ঘটছে এটা চোখের সামনে দেখছে, দেখার পর আওয়ামী লীগ করে, তো করে এটা অভ্যাসের কারণে করে। এখন এই অভ্যাসটা তো একটা জীবনযাপনের অংশ হয়ে যায়। ফলে আওয়ামী লীগ এই যে জীবনযাপনের অংশ কইরা তুলতে পারছে সোসাইটির মধ্যে, এইটাকে আন্ডারস্ট্যান্ড করতে ব্যর্থ হয়েছে আমাদের এখানে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি বলে যারা দাবি করে, প্রত্যেকেই অলমোস্ট 2-4টা ব্যতিক্রম বাদে। কেননা তাহলে তারা এই আগের ফয়সালা যেটা এই ন্যাশনাল ইতিহাস এবং জাতীয় সংস্কৃতি বা কাউন্টার কালচার ডেভেলপ করার চেষ্টা করতো, কিন্তু কাউন্টার কালচার ডেভেলপ করার চেষ্টা করে নাই। গণঅভ্যুত্থানের পরে আওয়ামী ধারায় গণঅভ্যুত্থানের ইতিহাস চর্চা শুরু হয়েছে। 71কে যেরকম আওয়ামী লীগ ভাবে নারেট করছে, তার দলীয় ইতিহাস বানাইছে, একইভাবে 24কেও আমরা কতগুলো দলের একচ্ছত্র ঠিকাদারিত্বের মধ্যে নিয়ে যাওয়ার দিকে, যে কারণে 24-এর আবেদন 2 বছরের পরেই, হ্যাঁ আজকে অনেক টকশোতে কথা বলি, অনেক আলোচনায় অংশগ্রহণ করি, প্রশ্ন করা হয় 2 বছরেই কি ফিকে হয়ে গেল জুলাইয়ের আবেদন? এই যে কাদো প্রশ্নটা করা হয়, হুইচ ইজ ট্রু, ফিকে তো হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ ইতিহাস চর্চার এই আওয়ামী মডেল 71 নিয়ে এটা মানুষ দেখে ফেলছে, ফলে ওটা বুঝতে 15 বছর লাগছে, এটা বুঝতে 15 দিনও লাগবে না। তো ফলে এই জন্য আমাদের বিলঙ্গিং উইদিন দ্য হিস্ট্রি, সেইটার ক্ষেত্রে আমরা জুলাইয়ের ক্ষেত্রে যেটা বলবো যে এখানে তাহলে প্রশ্ন র্যাপ আপ করে ফেলি, তাহলে আওয়ামী লীগ হলো একটা মাফিয়া অর্গানাইজেশন, এবং এইটা কালচারাল গ্রুপগুলো এটাকে টিকায় রাখছিল তাদের নিজেদের স্বার্থে, নিজেদের প্রয়োজন, এবং যারা এখানে কালচারাল উপনিবেশ কায়েম করতে চায়, সাবলেট কলোনিয়ালিজম বলি আমি যেটা, তাদের একটা বড় ইন্টারেস্ট ছিল, যে কারণে আওয়ামী লীগ আসলে ফাংশন করছে। কারণ পলিটিক্যালি আওয়ামী লীগ ডেড হয়ে গেছে যখন 11 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সে বিলুপ কইরা এই দিকে চলে যাওয়ার চালাকিটা করছে, ওই দিনে আওয়ামী লীগ আসলে পলিটিক্যালি ডেড হয়ে গেছে। এটা আমার বেগম খালেদা জিয়ার প্রফেসি মনে পড়ে। বেগম খালেদা জিয়া বলছিল যে আর সংঘাত এড়ানোর সুযোগ রইল না, এবং সেই সংঘাত ওইখান থেকে যে সংঘাত শুরু হয়েছিল, তখন থেকে আন্দোলন যে শুরু হয়েছিল, থেমে নানাভাবে সেই আন্দোলন চলতে এটা চূড়ান্ত সংঘাতময় অবস্থা 24-এর মধ্যে দিয়ে এটা আওয়ামী লীগের মোটামুটি রাজনৈতিক ওফাত সম্পন্ন হয়েছে। তো ফলে সেক্ষেত্রে এখানে কিন্তু ফ্যাসিবাদে এই যে কালচারাল ধারাটা, কালচারাল ইস্টাবলিশমেন্ট, সেটা রয়ে যাওয়ার কারণে জুলাইকে যখন আমরা একটা কাউন্টার জায়গার থেকে আবার ন্যারেট করার চেষ্টা করছি, তখন বারবারই ঘুরে ফিরে আওয়ামী লীগের প্রশ্নটাই আসতেছে, কিন্তু আওয়ামী লীগ পলিটিক্যালি ইররিলেভেন্ট, ভেরি মাচ ইররিলেভেন্ট। ভাই এইখানে একটু আমি বুঝতে চাই যে ধরেন এই যে নিজের দেশের মানুষের উপরে এই ধরনের যে নির্মমতা চালানো যায়, এইটার আসলে মনস্তত্ত্বটা কি হইতে পারে? মানে এই যে আমরা বারবারই বলতেছি না যে ধরেন এই যে জাতিসংঘের রিপোর্ট, মানে আমার কাছে বারবারই আমি ঘুরে এটা পড়ি যে এমন ভাবে ওরা প্রতিবেদনটা করছে, এটা তো মানে অবর্ণনীয়। এইভাবে বাচ্চাদেরকে মারা হইতেছে এবং এত দিন ধরে তারা এটা করতেছে। এটা খুব ইন্টারেস্টিং, এটা খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছাত্রলীগের যেই কিশোর ছেলেটি একটা স্কুলের বাচ্চাকে চাপা দিয়ে রাজাকার বইলা, হ্যাঁ, ও কি মানুষ মারতেছে? কোনো মানুষ কি এভাবে বাচ্চারে চাপা দিয়ে করতে পারে? জুলাইয়ের ওই ভিডিওগুলো যদি আমরা দেখি, ওই সময় আমরা দেখছি রাস্তায় যারা ছিলাম। সো এইটা কিভাবে সম্ভব? এটা সম্ভব শুধুমাত্র তখনই, এই জন্য ইডিওলজি ম্যাটার করে। এই জন্য আমি যে 5 তারিখের বললাম রাষ্ট্র হবে ভ্যালু বেস, ইডিওলজি থাকবে সোসাইটিতে, বিকজ অফ ইডিওলজিক্যাল অ্যাপারেজ। আলথুসাটা এগুলো আমরা বুঝি, কিন্তু এর বাইরেও ইডিওলজিক্যাল ওয়েতে যখন মানুষ ফাংশন করে, তখন সে শিশু, বাচ্চা, বুড়া এদেরকে সে আর মানুষ আকারে দেখে না, সে সেই ইডিওলজির সাপেক্ষে এনিমি পারসেপশনের ভিত্তিতে দেখে। সে যখন ওই বাচ্চাটাকে মারতেছিল, সে তো কোনো বাচ্চা মারতেছিল না, সে কোনো মায়ের সন্তানকে মারতেছিল না, সে মারতেছিল রাজাকারকে। ফলে তার যে হিউম্যান ডিগনিটি, এটাকে সে আগে মাইনাস করে নিছে, এটাকে আগে সে ইরেজ করে নিছে। ইরেজ করে নেওয়ার পরে তারপরে সে তাকে এনিমি সাব্যস্ত করে তারপরে সে মারতেছে। না হলে একটা বাচ্চাকে ওইভাবে কোপানোর পরে সে যায় আবার গোসল করে ভাত খায় কেমনে? সে স্বাভাবিক জীবনযাপন করে কেমনে? এটা তো সম্ভব হওয়ার কথা না, পাগল হয়ে যাওয়ার কথা এমনিতে। সেটাই তো, মানে এই লেভেল এমনিতে নর্মালি যদি মানুষ অন্যায় করে তাহলে তার আত্মা মরে যায়, সক্রেটিস বলছে, সে তার আর পরম সম্ভাবনা থাকে না। সেখানে সে এরকম ভয়াবহ অপরাধ করেছে, কিলিং করতে, মাসুম বাচ্চাদের মারতে, কিশোরদের মারতেছে, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে মারতেছে। তো বলে এটা কিভাবে সম্ভব হয়? সম্ভব হয় শুধুমাত্র যে তার হিউম্যান এজেন্সিকে সে ইরেজ করে নেয় আগে ইডিওলজির সাপেক্ষে, তারপরে সে। এই জন্য এই যে ফ্যাসিবাদ, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যে তাহলে এটা কিভাবে সম্ভব হয়? নিজের জনগোষ্ঠী না, সে নিজের ভাইকেও সে মারতে পারে, এতে করে একদম আপন ভাইকেও সে মারতে পারে, কারণ সে তো তার ভাই থাকে না,
সে তো তখন কোনো বাবার সন্তান থাকে না, কোনো মায়ের সন্তান থাকে না, কোনো বোনের ভাই থাকে না, সে তখন অ্যাবসোলিউট তার আইডেন্টিটি তৈরি করা হয় তার এনিমি হিসাবে। সে রাজাকার হলে রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী হলে মুক্তিযুদ্ধ বিরোধী, হ্যাঁ, বা জঙ্গি হলে জঙ্গি, মানে যে কোনো যে পলিটিক্স অফ নেমিং অ্যান্ড বার্থ অফ এনিমি। হ্যাঁ, তো এই নেমিংয়ের মধ্য দিয়ে এনিমি তৈরি করা হয়, তারপরে সেই এনিমিকে কিল করা বা ইরেজ করাটাকে সে তার পলিটিক্যাল ডিউটি শুধু না, সে তার ঐতিহাসিক কর্তব্য মনে করে, করার মধ্যে দিয়ে সে ভায়োলেন্সে হাজির হয়। ওকে, ফলে এখানে যখন ট্রুথটা থাকে না, হ্যাঁ, তখন এটা যখন অ্যাপিয়ার হয় তখন তার এজেন্সি কলাপস করে। ভাই এইখানে আমি আসলে একটা তো বললেন যারা কিল করছে, আমি এটার সাথে একটু যুক্ত করতে চাই যারা এইটারকে সমর্থন যোগে চলতেছে এখনো। কালচারালি আমি ভাই একটু যুক্ত করি এখানে। ধরেন এই শেখ হাসিনা সর্বশেষ একটা বক্তব্যে শুনলাম যে বলতেছে যে কি 10,000-এর বেশি আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরে ফেলা হয়েছে, বা ওরা 3,000 পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা তো বলতেই থাকে এটা। আবার এই মানে নাম্বারকে ডাউনগ্রেড করার ক্ষেত্রে ওরা যেরকম ভাবে মানে এই যে এই এই জরিপে এটা আসছে, ওই জরিপে এটা আসছে, সুতরাং এটা বাতিল, আবার নিজেদের কাল্পনিক মন গড়া সংখ্যা গড়ার ব্যাপারে এরকম একই সাথে হচ্ছে যে ধরেন দেশের একটা অংশের মানুষ তো আওয়ামী লীগ সমর্থন করে। তো এইটা কিভাবে সম্ভব যে একটা জনগোষ্ঠীর ভিতরে ধরেন 50 লাখ মানুষ ডেলিভারিটলি বিশ্বাস করতেছে, সোশ্যাল মিডিয়ায় অ্যাটাক করতেছে, সবসময় এই মুডেই আছে? না, এখন এটা কত লাখ মানুষ বিশ্বাস করতেছে এটা বলা যাবে না, কারণ এখানে বট আইডি যেটা আমরা দেখতাম সেটা শুধু একতরফাভাবে আমরা জামাতকে দোষারোপ করছি। এটা জামাত একতরফাভাবে না, জামাত ইজ এ ভেরি বিগ পার্ট এটার পরে, গণঅভ্যুত্থানের পরে, বাট এটা বেসিক্যালি পায়োনিয়ার তো আওয়ামী লীগ। আওয়ামী লীগ এটা শুরু করছে এবং তাদের টাকা পয়সা এস্টাবলিশমেন্ট মিলে তারা এটা রয়ে গেছে। ফলে 50 লাখ না, এটা যদি 50 কোটিও হয় এটা মানুষ না, বট। হ্যাঁ, এটা কৃত্রিম ভাবিত, এবং আওয়ামী লীগ মানেই হলো মিথ্যা, এটা মনে রাখতে হবে। আওয়ামী যেখানে দরকার নেই সেখানে সে 4টা মিথ্যা কথা বলে শুরু করবে আলাপ। তো বলে আওয়ামী লীগ কি বলতেছে এটা ইম্যাটেরিয়াল। এখানে আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগকে শুধুমাত্র আমরা এখন একটা কৌতুক আকারে পাঠ করতে পারি। আমাদের পলিটিক্যাল রিয়ালিটির মধ্যে আওয়ামী লীগ বলে কিছু নাই। এখন এখানে আওয়ামী লীগের রিয়ালিটি তৈরি করার জন্য একটা জামাত, তার অল্টার ইগো, তার সতীন হিসাবে জামাতকে বারবার টানা হয়। দেখেন এখানে যেমন লজিকটা কি দেওয়া হয়, লজিকটা দেওয়া হয় তাহলে জামাতও তো এরকম করছে, যুদ্ধ অপরাধের তার দায় আছে, আপনি তো মিস ট্রায়াল করছেন, ফাঁসি দিচ্ছেন, তাহলে আপনারও 2-4 বার ফাঁসি হোক, ফাঁসি হওয়ার পরে আপনি জামাতের ইকুয়াল হন, পরে আলাপটা করেন। হ্যাঁ, তো সেটা তো জামাতের লোকজন সেটা বলতেছে না। আবার এখানে মুক্তিযুদ্ধের ইতিহাস দেখেন, জামাত বলে 71 হইল ভারতের ষড়যন্ত্র, আওয়ামী লীগ বলে 24 হইল আমেরিকার ষড়যন্ত্র, একই জিনিস, তাদের লজিক তো একই রকম, দুটো একই রকম পার্টি যে। আবার আরেকটা জায়গা থেকে আলোচনা করা যায়, সেটা হলো যে আওয়ামী লীগ, এখানে আমি বলছিলাম যে এই যে গণঅভ্যুত্থানের পরে আমি যেটাকে বললাম যে লেট ফ্যাসিজম, ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, কেন বললাম? এখানে প্রশ্ন যেটা আসলো আপনার, যে তাহলে যারা সমর্থন করে, যারা খুন করছে এটা বুঝলাম, যারা সমর্থন করছে তারা কি? তারা তো এই যে খুন করলো তার লজিকটা উৎপাদন করছে দীর্ঘ সময় ধরে, 50 বছর ধরে এই লজিক উৎপাদন করছে, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনার আওয়ামী বয়ান। এখানে বামপন্থীরা যুদ্ধ করছে, সিরাজ শিকদারের মতো লোক যুদ্ধ করছে, হক তোহাদের গ্রুপ ছিল, অন্যান্য বামপন্থী গ্রুপ ছিল, অনেক ইসলামিক গ্রুপ ছিল, অনেক কমই মাদ্রাসা মুক্তিযুদ্ধের ঘাঁটি ছিল, কিন্তু সেগুলো ইরেজ করে দেওয়া হয়েছে, করে একটা সিঙ্গেল বয়ান তৈরি করা হয়েছে। এবং এখানে প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা, রবীন্দ্র পূজা মিলে এই যে একটা ককটেল বানাইছে, বানাইয়া আরেকদিকে সব প্রতিক্রিয়াশীল। হ্যাঁ, হুইচ ইজ রং, গণঅভ্যুত্থান এটা প্রমাণ হয়েছে। তো এখন এদিক দিয়ে একদিকে প্রতিক্রিয়াশীল, আবার এদিক দিয়ে জামাতে ইসলাম মনে করতেছে যেহেতু আওয়ামী লীগ ভুল তারা রাইট। নো, জামাতের 71-এর পজিশন ভুল, এই জন্য আওয়ামী ফ্যাসিবাদ জাস্টিফাইড হবে না, যদি হইতো তাহলে গণঅভ্যুত্থান হইতো না। হ্যাঁ, ফলে জামাতের 71-এর পজিশন কি এই ব্যাপারে আমাদের ন্যাশনাল মেমোরিতে কমন আন্ডারস্ট্যান্ডিং সবারই আছে, দলমত নির্বিশেষে। ফলে আওয়ামী লীগ যে বারবারই এই জায়গাটাকে ট্রিগার করে তার রেলিভেন্সি ক্লেম করতে চায়, সেইটার যে টাইম ওভার হয়ে গেছে গণঅভ্যুত্থানের মধ্যে সে বুঝতে পারছে না। মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আর আওয়ামী লীগের দরকার নেই, মুক্তিযুদ্ধ রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষই যথেষ্ট। এবং মুক্তিযুদ্ধের সময়ও আওয়ামী লীগ যখন পালাই গেল, নাকে তেল দিয়ে ঘুমা বললো মুজিবুল্লাহ যখন পালাই গেল, এখানে আওয়ামী লীগের নেতাদের অপেক্ষা বাংলাদেশের মানুষ করে নাই। এখানে সশস্ত্র প্রতিরোধ যার জায়গা থেকে মানুষ গড়ে তুলছে। ডেফিনেটলি আওয়ামী লীগ তখন বড় অর্গানাইজেশন ছিল, সেটা ইতিহাস জানে সবাই, সেটা ইতিহাসের জায়গায় থাকবে। ওই সময়ের বাস্তবতায় আওয়ামী লীগের লিডারশিপ মানুষ মেনে নিছিল। হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগ তো স্বাধীনতা চায়নি, চাইছে স্বায়ত্তশাসন, হুইচ ইজ রাইট, এবং এটা চাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। স্বাধীনতা বাংলাদেশের জনগণ চেয়েছে এবং জনযুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে, এটা জনগণের অর্জন। তো ফলে এই ইতিহাসকে ইরেজ করে আওয়ামী লীগ যেভাবে এটাকে দলীয়করণ করছিল, একইভাবে জামাতও দলীয়করণ, কারণ তারা একইভাবে তারা হলো দুইটাই ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন, দুইটাই মতাদর্শপন্থী অর্গানাইজেশন, এবং দুইটাই ফ্যাসিস্ট অর্গানাইজেশন।
মানে ফ্যাসিবাদের এলিমেন্ট সর্বস্ব অর্গানাইজেশন। সেটা কোন মাত্রায় তারা ফ্যাসিজম চর্চা করবে সেটা ক্ষমতায় ধরন দেখলে বোঝা যাবে। ক্ষমতার ধরনে আওয়ামী লীগ ফ্যাসিজমটাকে লুটপাটতন্ত্র করে ফেলছে। জামাত ক্ষমতা না পেয়ে যা দেখাইছে 18 মাসে, ক্ষমতা পাইলে কি করবে এটা আল্লাহ জানে। বলে বাংলাদেশের মানুষ দুইটা আযাব থেকে রক্ষা চায়। চাই এখানে একটা মাল্টি পার্টিজান ডেমোক্রেটিক সিস্টেম চায়, যেখানে ভ্যালুস থাকবে, ফেথ ফ্রিডম থাকবে, কাউকে জঙ্গি বলে ট্যাগ দেওয়া হবে না, বা কেউ রবীন্দ্র পূজারী বা নাস্তিকবাদী চর্চা করতেছে বা ছবির হাটে একটু দুইটা গাজার টান দিচ্ছে এই জন্য তাকে সোসাইটিতে একদম ইরেজ করে দিয়ে তার হত্যাযোগ্য করে তোলা হবে না। তো এটা ডেফিনেটলি খারাপ। আমরা সচেতনতা তৈরি করবো, নেশা পানির থেকে দূরে থাকবে, স্বাস্থ্যকর জীবনযাপন ভালো। কিন্তু কেউ আমার পছন্দের মতো জীবনযাপন করছে না, স্লিভলেস পরে ঘুরছে, ব্যবসা নো, তার রুচি, তার চয়েস। এই যে ফেথ ফ্রিডম এবং কালচারাল ডাইভার্সিটির মধ্যে ন্যাশনাল ইউনিটি, এইরকম একটা পলিটিক্যাল এনভায়রনমেন্ট তৈরি করা হলো গণঅভ্যুত্থানের পরের দাবি। সেটা যে পার্টিগুলো যত দ্রুত সুন্দরভাবে করতে পারবে, নাগরিক ভিত্তিক রাজনীতি যে ফয়সালার কথা বলি সেটা কিন্তু গণঅভ্যুত্থানের নামে এখানে আওয়ামী লীগের রেলিভেন্সি তৈরি করার যে চেষ্টা করা হচ্ছে জামাতকে বারবার ট্রিগার করে, এইটার আর কোনো বাস্তবতা আমি মনে করি যে নাই। কারণ হইলো জামাত কি জিনিস এটা যেরকম বাংলাদেশের মানুষ জানে, আওয়ামী লীগ কি জিনিস এটাও মানুষ জানে, নাহলে গণঅভ্যুত্থান হইতো না। আমি একটু ভাই শাহবাগ প্রশ্নে আসবো, যে ধরেন শাহবাগ সম্পর্কে, শাহবাগ আপনার ডিসকোর্স একদম শাহবাগের মোমেন্ট থেকেই বিরাজ করে, কিন্তু ধরেন আমাদের অনেকের জীবনের মানে যৌবনের কি বলবো এটার এক ধরনের ললিত আছে না শাহবাগ প্রশ্নে। এখন এই যে ধরেন এবং আমরা গণঅভ্যুত্থানের সময় এই ধরেন আমি আমার ব্যক্তিগত কনফেশন যদি দেখি, যে আমি তো দেখছি যে আমার শাহবাগের যে বন্ধুরা তারা এজ এ হোল এই গণহত্যাটাকে মানে 24-এর গণহত্যাকে সমর্থন যোগাইতেছে, বা এটা কেন আরো বড়ভাবে হইতেছে না এটা করতেছে, এবং আমি খুবই মর্মাহত হইতেছি এটা যখন আমি দেখতেছি। কারণ আমার কাছে তো তখন টেক্সট নাই, মানে এটা আমার বুঝতে সময় লাগছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনি যে বাঙালি জাতীয়তাবাদের প্রশ্ন বা আদারায়নের প্রশ্নটা করেন, এইটা শাহবাগের ভিতরে এই প্রবণতাটা দেখা যায়, এটা যদি একটু ব্যাখ্যা করেন। শাহবাগকে আমি ইতিহাসের কোষ্ঠী পাথর বলি। মানে শাহবাগের পজিশন দেখলেই আপনি বুঝতে পারবেন যে এখানে ফ্যাসিবাদকে কারা মানে এস্টাবলিশড করতে, মানে পলিটিক্যালি এস্টাবলিশ করতে সহযোগিতা করছে বা ভূমিকা রাখছে। কেন এটা? কারণ ফার্স্ট বা এই সোসাইটিতে এই যে ডিভিশন, এটা শামসুর রহমান আল মাহমুদ বাইনারি আকারে কাব্যের জগতে পাবেন, এইটা সৈয়দ আলী হাসান ভার্সেস আনিসুজ্জামান বাইনারি সমাজে এটা ছিল এইভাবে। সো এই বাইনারিটা জিয়ে রাখার মধ্যে দিয়ে আমাদের এখানে ন্যাশনাল ইউনিটি বা ইন্টিগ্রিটি তৈরি করতে, বাংলাদেশি পরিচয়টা যে আমাদের একটা সিভিলাইজেশনাল পরিচয়, এই জায়গার থেকে আমাদেরকে মানে ফাংশন করতে দেওয়া হয়নি। আমাদেরকে হয় বাম প্রগ্রেসিভ এই ধরনের একটা আরেকটা মডার্নিটির একটা ব্যাপার ছিল, আধুনিকতা নামে এখানে কেলকেশিয়ান হওয়া, কলকাতাপন্থী হওয়া, দাদাবাবুদের ধারণা, যেমন ধরেন আমি যে বাংলায় কথা কই এইটা অশুদ্ধ বাংলা, শুদ্ধ বাংলা কোনটা আজকে আমরা যেটা মনে করছি, এইভাবে কথা বললে আপনি খুব জ্ঞানী শিক্ষিত সংস্কৃতিবান, তোরা শিখাইছে কেটা? ফলে আপনি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড, তার এন্টার নোশনের মধ্যে সুপ্রিমেসির যে ধারণাটা ছিল সেইটা তো শাহবাগের মত, এবং হিস্ট্রিসিটি যেটা বললাম যে ইতিহাসের একটা, এটা বলে ওয়ান ডাইমেনশনাল ন্যারেটিভ তৈরি করার মধ্য দিয়ে 71-এর এই প্রশ্ন, এবং জামাত ডেফিনেটলি জামাতের আপনার বিচারের দাবি নিয়ে তো বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই আপত্তি ছিল না, শাহবাগে থাকার কোনো কারণ নেই। কিন্তু বিচারের দাবিটাকে যখন আপনি এট দ্য সেম টাইমে ইসলাম ফোবিয়া উৎপাদন করা এবং ফ্যাসিবাদ কায়েম করার রাজনৈতিকভাবে যখন এটাকে আমরা যেটা লিখলাম, তখন আমার কলাম ছিল বিচার নিয়ে রাজনীতি ও রাষ্ট্রীয় সন্ত্রাসের আবির্ভাব। আপনি তো বিচার করতে চান না, আপনি তো গেছেন বিচার নিয়ে রাজনীতি করতে। ফলে এখন এখানে হাউ ন্যারেটিভ ওয়ার্কস, সেই ন্যারেটিভের বলি হয়েছিল বাংলাদেশের বেশিরভাগ বুদ্ধিজীবী। ফলে আমি এটা খুব একটা দোষ আমি তরুণ নতুন এদেরকে দিতে চাই না, কারণ হলো তখন এইটাই মূল ধারা ছিল। এখন আমরা কেন আলাদা হইতে পারছিলাম? খুব অল্প 2-4 জন ব্যক্তি আমরা আলাদা হইতে পারি, কারণ আমরা আওয়ামী লীগকে ঐতিহাসিকভাবে পাঠ করতাম, মুজিব আমল দিয়ে আমরা এটা তার যে ইডিওলজিক্যাল মানে পজিশন সেটা দিয়ে আমরা আওয়ামী লীগকে বুঝতাম। ফলে ওই সময় শাহবাগের ব্যাপারটা আমাদের বুঝতে কষ্ট হয়নি, কিন্তু বেশিরভাগ লোকই তখন এটা বুঝতে পারে নাই, কারণ দাবির ন্যায্যতাটাকে একটা অন্যায্য উপায়, অন্যায্য বিষয় হাসিল করার প্রক্রিয়াকে হাসিনা ব্যবহার করছে। ফলে এই যে ট্রিকি পজিশনটা, যে খুবই ভালো, তো যুদ্ধ অপরাধের বিচার হবে, এত নিরীহ মানুষদের হত্যা করা হয়েছে, এইভাবে বাড়ির থেকে টাইনা নিয়ে মা বোনদের ইজ্জত লুট করা হয়েছে, কে ইমোশনালি স্পার্ক হবে না? এই যে পলিটিক্স অফ ইমোশন, এই যে আবেগ উস্কে দিয়ে, এটা ফ্যাসিবাদী রাজনীতির একটা কমন বৈশিষ্ট্য। ফলে ফ্যাসিবাদ নিয়ে যদি আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতো সোসাইটিতে, আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে, তাহলে শাহবাগে এরা সম্মিলিতভাবে আত্মহত্যা করতো না।
1/11 যেরকম ভাবে বেশিরভাগ আমেরিকান ইন্টেলেকচুয়ালরা আত্মহত্যা করছিল ওয়ার অ্যান্ড টেররের পক্ষে থেকে, এবং আমাদের এখানে শাহবাগেও, হ্যাঁ, শাহবাগের পক্ষে থেকে বেশিরভাগ বুদ্ধিজীবীরা আত্মহত্যা করে। পরে অনেকে রিয়েলাইজ করে তারা ক্রিটিক্যাল পজিশন নিচ্ছে, আসছে। ফলে এটা তো আসলে মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে অর্জন করে। হ্যাঁ, সেটা কোনো সমস্যা, প্রচুর লোক পরবর্তী সময় এটা আসছে। কিন্তু শাহবাগ আমাদের এখানে, আমি একটা বলি ইতিহাসের, এই যে কোষ্টি পাথর, যে পাথরের ঘষা দিয়ে কালচারাল ফ্যাসিজমের অবস্থানটা আমরা এখনো পর্যন্ত নির্ণয় করতে পারি। সো ফলে শাহবাগের ব্যাপারটা অলওয়েজ রেলিভেন্ট থাকবে। এখন এই রেলিভেন্সির সুযোগ নিয়ে জামাত যদি মনে করে সে তার মুসলিম সেন্টিমেন্টের রাজনীতিটা আবার আগায় নিয়ে যাবে, সেটার কোনো সুযোগ এখন আর নাই। বিকজ অফ শাহবাগের মধ্য দিয়ে এখানে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, তারপরে যে গণঅভ্যুত্থানটা হয়েছে, এটার কোনো ইডিওসেন্ট্রিক পজিশন ছিল না। ওকে, ইভেন আমরা যে শাহবাগের বিরুদ্ধে দাঁড়াইছিলাম, আমাদেরও কাইন্ড অফ ইডিওসেন্ট্রিক পজিশন ছিল। আমরা ওই সময় এই ফ্যাসিবাদকে মোকাবেলা করার জন্য হেফাজত হোক, ইসলামী ফোর্স হোক, যা পাইছি তা সামনে নিয়ে আগায় দাঁড়াইছে, কারণ আমাদের রেডিমেড লাগবে। কিন্তু এটা আমাদের ইডিওলজিক্যাল, মানে এটা আমাদের কি বলবো, যে আমরা তো মুসলিম সেন্টিমেন্টের পলিটিক্স করি না, কিন্তু ওই সময় আওয়ামী ফ্যাসিবাদকে মোকাবেলা করার জন্য ইসলামী কমিউনিটিকে আমরা আগায় আনতে বাধ্য হয়েছি, বা আমরা আগায় আসতে উৎসাহিত করছি, বা আমরা তাদেরকে পলিটিক্যাল ফোর্স আকারে আনছি। বিকজ অফ এটা হলো কাটা দিয়ে কাটা তোলার মতো করে। কিন্তু পরে আমরা স্টেট ফরমেশনের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ভ্যালু বেসড স্টেটের কথাই বারবার বলছি। হ্যাঁ, তো ফলে ওইটাকে যারা আবার জঙ্গিবাদী উত্থান আকারে হাজির করছে, তো আপনি যদি ধরেন একটা লোক টুপি দাঁড়িয়ে পরে হাজির হচ্ছে, সে জঙ্গিবাদী উত্থান হয়ে যাচ্ছে আপনার চোখে, তাহলে যে লোকটা, হ্যাঁ, একইভাবে মানে অন্ধভাবে বাঙালি জাতীয়তাবাদী ধারা, হ্যাঁ, বা একইভাবে সে রবীন্দ্র পূজার মধ্য দিয়ে আইসা যুদ্ধংদেহীভাবে হাজির হচ্ছে, বা আপনাকে ভায়োলেন্ট ইলিমিনেট করা মনে করে যে রবীন্দ্রনাথ রক্ষার স্বার্থে, সে কেন জঙ্গি না? বা সে হিন্দুত্ববাদী করা, আপনার হিন্দুত্ববাদী পজিশন থেকে একটা ভায়োলেন্ট পলিটিক্সকে এন্ডোর্স করছে, সে কেন জঙ্গি না? সে ইসলাম হওয়ার কারণে। এইটার যে ওয়ার অ্যান্ড টেররের যে গ্লোবাল ন্যারেটিভ ছিল, সেটা সহযোগিতা করছে বাংলাদেশের মুসলমানকে কালচারালি ফিলোসফিক্যালি মাইনরিটি বানায় রাখতে, এবং সেইটার আবার কিছু ফ্যানাটিকও আছে যেটাকে ইয়ে করছে। তো এই পুরা ধারাটার পলিটিক্যাল ফ্যাসিলিটি আসলে ফায়দা নেওয়ার চেষ্টা করছে আবার জামাত। জামাত তো মুসলিম রাজনীতি করে না, কমই ধারার যে রাজনীতিটা, দেওবন্দি ধারার যে রাজনীতি, সেটা তার ঐতিহাসিক শত শত বছরের ঝগড়া। কিন্তু সে তখন হেফাজত হয়ে যাচ্ছে, সে তখন কমই হয়ে যাচ্ছে, সে সব হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখন তো আমি সেদিন টকশোতে দেখলাম যে আক্তার সাহেব মুক্তিযুদ্ধের, হ্যাঁ, জামাতকে বিশাল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও দাবি করে পারলে, হ্যাঁ, এমন অবস্থা, যেহেতু সে জামাতে জয়েন করছে মুক্তিযোদ্ধা হিসাবে। সো এইটা ফ্যাসিবাদী রাজনীতির একটা কমন বৈশিষ্ট্য, সে যখন যে পাত্রে আকার ধারণ করার আকার ধারণ কইরা ফেলে। হ্যাঁ, কইরা চলে বলে কৌশলে সে জাস্ট ক্ষমতার নেয়, ক্ষমতার নেওয়ার পরে তখন সে মোরাল পুলিশিং শুরু করে, সে একটা মোরাল সুপ্রিমেসি চাপাই দেয়, যেটাকে আমি এর আগে বললাম মোরালিটি উইদাউট প্রিন্সিপাল। এই আরেকটা জিনিস এখানে আমি একটা অ্যাড করি, অপ্রাসঙ্গিক কিন্তু সেটা হলো যে এখানে তারপর জামাত এত শক্তিশালী কেন? এখানে আওয়ামী লীগ যে বোকামিটা করতেছে, যে জামাতের এই যে মানে সো কল্ড রিঅ্যাকশনারি পজিশনই যদি বলি, এই রিঅ্যাকশনারি পজিশনটাকে একটা এটাকে আমি বলবো যে কালচারাল ফিয়ারের জায়গায় নিয়ে যাওয়া, বা সেকুলার ফিয়ার তৈরি করার চেষ্টা করা, যেটা হ্যাঁ করে লোকজনকে উস্কায়া দেওয়া, যে আওয়ামী লীগ ছাড়া তোমার নাচ গানের আর কোনো সুযোগ নেই। নো, নট লাইক দ্যাট। হ্যাঁ, যে পৃথিবীতে আওয়ামী লীগ নেই সেখানে মানুষ নাচ গান করে, সংস্কৃতি চর্চা করে। হ্যাঁ, তো সেখানে এইটা মানে এই যে রাজনীতিটা, এই রাজনীতিটার আর কোনো রেলিভেন্সি নেই, এটা আওয়ামী লীগ বুঝতে পারতেছে না। কেন বুঝতে পারতেছে না? আওয়ামী লীগ যখন ছিল, আওয়ামী লীগের মধ্যে তো জামাত ছিল, জামাতের গুপ্ততার আমরা শুধু দেখি যে আওয়ামী লীগের মধ্যে জামাত ছিল, এটা দিয়ে। আবার আওয়ামী লীগ যখন থাকবে না, তখনও কি জামাত থাকে না? তখন তো জামাত তখন বড় অংশ আছে পলিটিক্যালি। শুধু পলিটিক্যালি নেই, জামাত কি কালচারালি নেই? আছে। জামাত কি প্রোগ্রেসিভ অংশের মধ্যে নাই? আছে। জামাত দুইটা ভাবে ফাংশন করে, এক হইলো গুপ্তভাবে এস্টাবলিশমেন্টের মধ্যে থেকে ফাংশন করে, আর হইলো সে কালচারাল অংশে একটা প্রগতিশীল ধারাও সে ডেভেলপ করছে। অনেক বামপন্থী অর্গানাইজেশনের গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলেন, সে শিবির করছে, যেরকম সে ছাত্র ফেডারেশনও গুরুত্বপূর্ণ নেতা ছিল। আপনি জাহাঙ্গীরনগরের এই যে বাম সংগঠনগুলোতে যে আপনি দেখেন, সেখানে এবং শিবিরের নেতাদের লিস্ট মিলিয়ে দেখেন, দেখবেন অনেক গুরুত্বপূর্ণ নেতাদেরকে পাবেন আপনি বাম সংগঠনের মধ্যে ছিল। এবং ইন্টারিম গভর্নমেন্টে যারা দায়িত্ব পালন করছে, ইন্টারিম গভর্নমেন্টে তারা, এখানে পিএম ভাইয়া ওইটা বলতেছিল, উনি তো কমই বলছে, 60% বলছে, 80% জামাতের পারপাস সার্ভ করছে লোকগুলো ক্ষমতায় বসে। এবং জামাতের গ্রিন সিগন্যাল ছাড়া
একটা গুরুত্বপূর্ণ পোস্টের দারোয়ানও নিয়োগ হয়নি। ধরেন সেখানে মাহবুব মুর্শেদরা কি ছিল, প্রগতিশীল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ছিল না সবসময়, কিন্তু তারা ক্ষমতার প্রশ্নে কার সাথে এলাই করতে গেছে। হ্যাঁ, মুখে মুখে বিএনপি অনেক হবে, ওই যেটা আমি বলি যে বিএনপি পন্থী জামাত। হ্যাঁ, তো ফলে প্রগতি, এখন এই যে প্রগতি ধারা, প্রগতিশীল ধারার মধ্যে একটা জামাতি পেনিট্রেশন ছিল খুব ভালোভাবেই, তারা বুঝে গেছে। এবং এই যে আজকে এনসিপিতে দেখেন, এনসিপিতে তাহলে দেখেন দুই মোহনায় এসে যে মিলল, হ্যাঁ, মোহনায় এসে নদী, কি যেন গান। তো যাই হোক, সে একটা আসলো বাম গুপ্তধারার থেকে, সাদিক কায়েমকে আপনি গণঅভ্যুত্থানের সময়ও চিনেন না, তারপরে সে বিশাল জাতির পিতা গণঅভ্যুত্থানের। হ্যাঁ, তাহলে আওয়ামী লীগের এই জন্য কবি বলেছেন, ছাত্রলীগের যদি প্রপার বিচার হয় শিবির করার লোক খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, তো যাই হোক, সেটা অন্য কথা। হ্যাঁ, তো এখন একটা আসলো গুপ্তধারার থেকে এসে মিলল, হ্যাঁ, এক মোহনা, আর এক মোহনা আসলো বাম প্রগতিশীল ধারা থেকে। দুইটা মিলে ইন্টেরিয়াম একটা সেকুলার ক্যামুফলেজ তৈরি করার মধ্যে দিয়ে ফাংশন করলো। ইউনুস শিবির করে বা জামাত করে এটা মনে করার কোনো কারণ নেই। এই যে এনজিও প্রজাতন্ত্রী একটা সরকার গঠন হইল, এবং সেই সরকারে জামাত যে প্রিন্সিপালি ক্ষমতার মূল ভর কেন্দ্র নিয়ন্ত্রণ করলো, কিভাবে নিয়ন্ত্রণ করলো, তার মধ্যে হিউজ বাম পেনিট্রেশন ছিল। যেই কারণে গণঅভ্যুত্থানের পরে সংস্কার, জুলাইয়ের চেতনা, এগুলোর মধ্যে দিয়ে বাম বুদ্ধিজীবীদের যে আস্ফালন, তার মধ্যে দিয়ে যে জামাত এম্পাওয়ার হয়, শহীদুল আলম যে শিবিরের সমাবেশে যে বক্তব্য রাখে, কোন মেকানিজমে রাখে, এই যে পুরো প্রগতিশীলতার এই যে একটা জগা খিচুড়ি অবস্থা বাংলাদেশে হইল, হ্যাঁ, সেইটা খুব ইন্টারেস্টিং। এটা ভালোভাবে আলোচনা হয় না, আমি জাস্ট আজকে ইস্যুটা দিলাম। তার মানে জামাতের ক্যাডার ভিত্তিক রাজনীতির মধ্যে শুধু গুপ্ত না, আওয়ামী লীগের মধ্যে গুপ্ত থাকার রাজনীতি ছিল না, প্রগতিশীল নাস্তিক্যবাদী ধারার মধ্যেও, হ্যাঁ, গুপ্ত না সুপ্ত এবং সুন্দরভাবে থেকে সেই ধারার রাজনীতি মস্ক করা, এবং সেই রাজনীতি থেকে আইসা, তাহলে তখন কি আপনি প্রগতিশীল অংশ হয়ে আসতেছেন। আইসা তখন খুব সহজেই আপনাকে সোসাইটি মেইন স্ট্রিম নিচ্ছে। আপনি ডেইলি স্টারে যে সমস্ত কবি সাহিত্যিক চাকরি করে, তারা কালচারাল প্রশ্নে জামাতকে, আমি নাম নিচ্ছি না, জামাতকে কীভাবে সার্ভ করে আমরা তো জানি। এই যে মাহবুব মুর্শিদ সবসময় গিয়ে ডেইলি স্টার প্রথম আলোর সাথে ছিল, সেখানে লেখালেখি করে কবি সাহিত্যিক হয়েছে, মানে মূলধারার মধ্যে ছিল। কিন্তু পাওয়ার প্রশ্নে তারা যায় যখন জামাতের ফরে কাজ করতেছে, হ্যাঁ, কোনো সমস্যা। এখন এইখান থেকে আইসা বিএনপি গভর্নমেন্টের মধ্যে বা বিএনপির সাথেও একটা বড় অংশ ঢুকছে বাম পরিচয় দিয়ে, প্রগতিশীল দিয়ে। আর বামদের যেহেতু এক ধরনের ইন্টেলেকচুয়াল সুপ্রিমেসি আছে, যেটা 100% মানে রং মনে করার কোনো কারণ নেই। একজন বাম হইলে সে ইন্টেলেকচুয়ালি সুপ্রিম হয় না। হ্যাঁ, সো সে তখন জায়গাকে ভরকায় দেয় বিএনপির লোকজনকে, বিশাল। হ্যাঁ, আমি নাম নিচ্ছি না, এরকম দেখবেন যে আপনার আইসা, সে ধরেন 18 সালের পরে আইসা যুক্ত হয়েছে, যখন 18 ইলেকশনে যখন একটা বিএনপি জোট করলো, বাম প্রগতিশীল অংশ, কামাল হোসেনরা গেল, সেই অংশের সময় আইসা যারা বিএনপিতে যুক্ত হয়েছে, মানে এই অ্যাক্টিভিজমের লাইন থেকে আইসা যুক্ত হয়ে যারা বিএনপির জাতির পিতা হয়ে উঠছে বাম ধারার থেকে, এরা আউট অ্যান্ড আউট জামাতের প্রোডাক্ট। এরা এখনো বিএনপিতে এম্পাওয়ার, এবং বিএনপির বাম ধারা ধরে এম্পাওয়ার। মির্জা ফখরুলের ফোন রিকোয়েস্ট নিয়ে গণঅভ্যুত্থানের পরে টেলিভিশনগুলোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছে, দখল করছে, জামাতের পারপাস সার্ভ করতেছে। আমি নিজে ভুক্তভোগী, আমি দেখছি যে জিটিভিতে এরকম অভিজ্ঞতা হয়েছে। সে ইলেকশনের আগে বলতেছে রনি ভাই দোয়া রাখেন, বিএনপি থেকে নির্বাচন করবো। ডাকসু ইলেকশনের আগে বলতেছে, ডাকসু ইলেকশনের পরে বলে রনি ভাই এরকম একটা সাদাবাজির দলের পক্ষে আপনারা কিভাবে দাঁড়ান, আপনি নির্বাচন করুন। সেই লোক মির্জা ফখরুলের রেকমেন্ডেশন নিয়ে আইসা সেখান থেকে সেই টেলিভিশনে, সে ছিল পলিটিক্যাল বিটের রিপোর্টার, বিএনপি বিট করতো, সে বিশাল হর্তাকর্তা হয়ে গেছে। হ্যাঁ, তো এই সমস্ত প্রগতিশীল ব্যাকগ্রাউন্ড থেকে তারা যে কয়টা, বেশিরভাগই তারা খরচ হয়ে গেছে ইন্টারিমের আমলে, তারপর যে কয়টা খরচ হয় নাই, হ্যাঁ, কিন্তু ইন্টারিমের আমলে তারা বিভিন্ন লোককে পদায়ন করছে, বিএনপির রেকমেন্ডেশন হয় না, জামাতের রেকমেন্ডেশন হয় না, হ্যাঁ, পদায়ন করছে। তারা তাদের কিছু কিছু অংশ আবার এখন বিএনপিতেও খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করার চেষ্টা করছে। বিএনপি যেহেতু আপনার গরিবের সুন্দরী বউ, হ্যাঁ, তার হ্যাঁ সবাই তারে ভাবি ডাকে, দাবি করে, হ্যাঁ, এই জন্য প্রচুর, হ্যাঁ, এই জায়গার বুদ্ধিজীবীরা আইসা বিএনপিকে উদ্ধার করতেছে। সো এই জন্য বাংলাদেশে এই যে একটা সেকুলার বা ডানপন্থা, যেটাকে আমি বলি সেকুলার ডানপন্থার, যে এই যে নতুন যে আপনার হাইব্রিডাইজেশন, এই জিনিসটা এখনো পর্যন্ত মানুষজন ভালোভাবে স্টাডি করতেছে। এটা বিপুল ভাবে আছে। ফতেল্লা গোলেন মডেল যেটা, এরা মেইন স্ট্রিমে খুব সুন্দরভাবে যাকে আছে। ফলে যে প্রশ্ন দিয়ে লম্বা আলাপে ঢুকলাম, বলে আওয়ামী লীগ যদি মনে করে তারা ফেরত আসলে জামাতের এই
জামাতের এই উৎপাতের কারণে তারা ফেরত আসতে নাও পারবে না। জামাত ইজ এভরিহোয়ার, তার মতো করে সব জায়গায় আছে, আস্তিক জায়গায় আছে, নাস্তিক জায়গায় আছে, আওয়ামী লীগে আছে, প্রগতিশীল আছে, বিএনপিতে আছে। সো তারা আছে অলওয়েজ এখানে। ফলে এখানে আওয়ামী লীগের জন্য কোনো স্পেস নাই যে জামাত খারাপ আওয়ামী লীগ ভালো, এটা কোনো মানে আওয়ামী লীগ যদি আন্ডারস্ট্যান্ডিং করে থাকে যে জামাত যত শক্তিশালী হবে সে তত হবে, রেলেভেন্সি পাবে, সুযোগ পাবে, নো, সেই সুযোগ সে পাবে না। কারণ স্পেস অলরেডি অকুপাই করে ফেলতেছে জামাত, এবং জামাত সমস্ত ধারায় তার লোকজন ঢুকায় রাখছে। সেটা আইডেন্টিফাই করে এই গভর্নমেন্টকে, এই গভর্নমেন্টের পথ চলা এখন একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। যেটা আমি বলছিলাম, আমি তো এটা ভাইয়াকে বলছিলাম যে ইলেকশনের আগেই ওনাকে বলছিলাম যে আমার একটা প্রেডিকশন আছে, আপনি আমার সাথে এগ্রি করবেন কিনা জানি না। কি আমি বললাম যে যদি আপনি আল্লাহ চায় আপনি যদি দেশের দায়িত্ব নেন, প্রধানমন্ত্রী হন, 30 থেকে 40% ক্ষমতা জামাতের হাতে থাকবে। কথা সত্য, সে আর কিছু বলেন না। আমি কি করবেন আপনি? আমরা একটা নীতি ঠিক করে দিব, আপনি হোয়াট এভার যাই হন, এই নীতির আলোকে দেশ চালাবেন, এছাড়া তো আমার কিছু করার নেই। কারণ আমার তো লোক নাই, বা আমার লোকজনগুলো দৌড়ের উপর ছিল 18 বছর, করতে পারে না। ফলে জামাতের এই যে রাজনীতি আরেকটা, এখন তো জামাত ধরেন তাদের নেতারা রুম ডেটিং থেকে সবকিছুতে আগাই আছে, প্রগতিশীলতার দিক থেকে তো তাদের ছোট করে দেখার সুযোগ নাই কিন্তু। তো বললে আপনি যদি মনে করেন তারা শুধুমাত্র রিঅ্যাকশনারি, জঙ্গি বইলা ট্যাগ করে, এবং আজকে জামাতের এই যে বিভিন্ন ফ্যাক্ট চেক ইন্ডাস্ট্রি, তারা নিজেরা এখন আওয়ামী লীগ যেরকম কওমিদেরকে বা যারা তারা জঙ্গি ট্যাগ দিত, তারা এখন জঙ্গিবাদী ব্যবসায় নামছে। তাদের ধারার বাইরের ইসলামী ধারাগুলোকে তারা জঙ্গি ট্যাগ দেওয়ার রাজনীতি শুরু করে দিচ্ছে অলরেডি। ফলে আওয়ামী লীগের সমস্ত খাসিলত, সমস্ত রকম প্রক্রিয়া জামাত অলরেডি হেফজোগের আওয়ামী লীগের বাপ হয়ে বসে রয়েছে, আর আওয়ামী লীগ মনে করে সে আসবে এখানে। এটা ব্যাটেল করতে বাংলাদেশের মানুষের খবর হয়ে যাচ্ছে। সমস্ত ফ্রন্টে আওয়ামী লীগের সমস্ত, আওয়ামী লীগের প্রগ্রেসিভ ফ্রন্ট, আওয়ামী লীগের বুদ্ধিজীবী ফ্রন্ট, আওয়ামী লীগের নাস্তিক ফ্রন্ট, মদখুর ফ্রন্ট, গাঁজাখট ফ্রন্ট, সমস্ত ফ্রন্টে জামাতের লোক আছে। কিসের দরকার আপনার আওয়ামী লীগ? দারুণ আলাপ ভাই, এবং আমরা কয়েকটা নতুন টার্মিনোলজিও শিখলাম। আমি একটু ভাই ইয়াতে আসবো, একটু মিডিয়াতে আসবো, এবং জুলাইয়ের মিডিয়া। মানে আমরা তো আসলে আমার মনে হয় গত 150 বছরের ইতিহাসে এত ওয়েল ডকুমেন্টেড অভ্যুত্থান আমরা আর দেখি নাই। এবং জুলাই অভ্যুত্থানের পরে জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন, তারা যেভাবে একটা প্রতিবেদন দাখিল করছে, এইটাই তো আপনিও বলছেন যে এটা একটাই আওয়ামী লীগের রাজনীতিরে ফিরে মানে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। এরপরে বিবিসি, আল জাজিরা, বাংলাদেশের নেত্র, প্রথম আলো, ডেইলি স্টার, অনেকে খুবই দুর্দান্ত সব কাজ করছে। তো আমি আসলে এই যে ধরেন 21 শতকে এসে এই ধরনের নির্মমতা করা এবং এইটার যে দলিল থেকে যাওয়া, এইটাকে আপনি আসলে মানে আপনি তো একজন মানে যে মিডিয়ার জায়গা থেকে কিভাবে দেখেন আর কি? দেখেন, মানে ফ্যাসিজম ইজ নট ডিফাইন্ড বাই দ্য নাম্বার অফ ইটস মানে ভিকটিমস, বাট বাই দ্য ওয়ে ইট কিলস দ্যাম। এটা ছাত্রে বলছিল। তো ফলে আওয়ামী লীগ এখানে কতজন হত্যা করছে, একটু আগে আপনি নাম্বার নিয়ে বলতেছিলেন না, আওয়ামী লীগ যতই ভুয়া নাম্বার ছড়াক, পুলিশ দরদি দেখাক, এতে কিছু আসে যায় না। আওয়ামী লীগ যে ওয়েতে পুরো প্রক্রিয়া ডিল করছে, এই ওয়েটা একটা ফ্যাসিস্টিক প্রক্রিয়া, সেই সংখ্যা নিয়ে বিতর্ক থাকবে। এবং জাতিসংঘ যে সংখ্যাটা দিছে এটা তো গ্লোবালি অ্যাকসেপ্টেড, না হলে তো জাতিসংঘ এটা দেয় না। ফলে এইটা দেওয়ার মধ্য দিয়ে ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত খারাপ কাজের মধ্যেও কিছু কিছু ভালো কাজ তো আছে। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ সেই সময়, যদিও এটা জাতিসংঘের তত্ত্বাবধানে হয়েছে। তারপরে তো ওই সময় যারা ছিল, ওই সময় তো সবাই আসলে জুলাইয়ের ব্যাপারে মানে এক জায়গায় আছে, এখনও আমার ধারণা আছে। তো এই কারণে এটা ফ্যাসিলিটেট করা সম্ভব হয়েছে। তো ফলে এখন যেটা আপনি যে জায়গা থেকে প্রশ্ন করলেন, তো এইটা মানে আওয়ামী লীগ কী বললো, কত সংখ্যায় এখানে আহত হয়েছে, নিহত হয়েছে, এটাতে কিছু আসে যায় না। যে ওয়েতে আওয়ামী লীগ তার নিজের নাগরিকদেরকে ট্রিট করছে, যেইভাবে এখানে ইডিওলজির সাপেক্ষে বিভক্তি করে এখানে গণহত্যা সে চালাইছে, সেইটার পরে এখানে রাজনীতির সুযোগ আওয়ামী লীগ পাবে না। কেন? এখানে যদি আমি যেটা বলছি যে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। কারণ এই গণহত্যাটা তার সাংগঠনিক সিদ্ধান্ত ছিল। এটা হাসিনার খায়াস হয়েছে, আজকে ওখানে 15টা মারো, কালকে ওখানে 40টা মারো, বা কামালের খায়াস হয়েছে একটু গুলিগালা করে 2-4টা বলাবান মাইরা ফেললো, ব্যাপারটা এরকম না। এটা তার পলিটিক্যাল ডিসিশন ছিল। তো ফলে পলিটিক্যাল ডিসিশন যখন থাকে, তার মানে এবং তার সমস্ত অঙ্গ সংগঠনকে সে অ্যাক্টিভেট করছে এই ডিসিশন এক্সিকিউট করার জন্য, এবং সশস্ত্রভাবে তার সমস্ত অঙ্গ সংগঠন প্রত্যেকটা পয়েন্টে ছিল, যাদেরকে রাজপথে শুধু পপুলার আপরাইজিং না, এখানে কিন্তু গণঅভ্যুত্থানটা কোটা আন্দোলনের জন্য সমস্ত মানুষ নেমে আসে নাই। কোটা আন্দোলনের দাবিটা ছিল চাকরি প্রত্যাশী স্টুডেন্টদের দাবি। সাধারণ মানুষ নেমে আসছে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য। এখানে কিন্তু 3টা স্টেজ আছে, এবং বৈষম্য দূর হবে না যদি হাসিনার পতন না হয়, তখন হলো এক দফার কন্ডিশন তৈরি হয়েছে। এই 3টা স্টেজে যে আন্দোলন গড়াইছে, এবং প্রত্যেকটা স্টেজে হাসিনা ভায়োলেন্সের পথ
অবলম্বন করছে এবং সাংগঠনিকভাবে গণহত্যা চালাইয়া 15 বছরের ইস্যু বাদ দিলাম, গুম খুন এগুলো বাদ দিলাম, বিরোধী দলের উপর নির্যাতন মামলা হামলা এগুলো বাদই দিলাম, শুধু জুলাই আগস্টের যদিও ধরি, এটা তার সাংগঠনিক সিদ্ধান্ত ছিল যে এইভাবে গণহত্যার মধ্যে দিয়ে এটা দমন করতে হবে যে কোনো মূল্যে। সেখানে পলিটিক্যাল লোকজন তাকে রাজপথে প্রতিরোধ করছে, এটা ফাইট ব্যাক করছে খালি হাতে, ইট পাথর নিয়ে, হ্যাঁ, হাতের বাঁশের কঞ্চি লাঠি নিয়ে ফাইট ব্যাক করে আওয়ামী লীগকে পরাজিত করছে। প্রত্যেকটা সেন্টার, এই যে যাত্রাবাড়ি, মিরপুর 10, চাংখারপুল, এগুলো একটা সেক্টর হয়ে উঠছিল। ওইখানে আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসীরা আসতো, ওইখানে সাধারণ মানুষ ছাত্ররা সবাই আসতো, ওইখানে ফাইট হইতো, গুলাগুলি হইতো, ওইখানেই মারা যেত। ঘরে ঘরে ঢুকে কিন্তু মানুষ মারে নাই, হ্যাঁ, মিছিলে মিছিলে কিন্তু গুলি করে নাই, মারা গেছে বেশিরভাগ জায়গায়, মারা গেলে ওই পয়েন্টগুলোতে মারামারি হয়েছে, পয়েন্টটা দখল জায়গা ছিল, ওইটাই সেক্টর হয়ে উঠছিল। হ্যাঁ, ফলে এটা একটা ব্রুটাল ব্লাডি স্ট্রাগল ছিল জনগণের দিক থেকে, এবং সেই স্ট্রাগলে জনগণ ফাইট ব্যাক করে আওয়ামী লীগকে পরাজিত করে বিতাড়িত করছে। তো সেখানে আওয়ামী লীগ কী ন্যারেটিভ দেয় এটাতে কিছু আসা যায় না। এটা গেলো 1 নাম্বার। 2 নাম্বার হলো যে ইতিহাস অতীতের ব্যাপার, কিন্তু কিছু কিছু ব্যাপার, ইতিহাস শুধুমাত্র অতীতের ব্যাপার না, কতগুলো জিনিস ইতিহাস অলওয়েজ একটা লিভিং এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে আগায়। যেমন 71-এ যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে, কত বছর হয়ে গেছে, তাই না? কিন্তু ওইটা দেখবেন যে ওই পরিবারটা লিভিং এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে জীবনযাপন করে, তার জন্য এটা ইতিহাস না, তার জন্য এটা 71 অতীতের ঘটনা না, শুধু তার জন্য এটা হলো তার বাবা হারানো, তার মা হারানো, তার যে পার্সোনাল লসটা, সেইটার এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে তাকে জীবনযাপন করে, তার প্রজন্ম ধরে ধরে এটা থাকে। এবং ইতিহাসের একটা যেটাকে বলেন আপনি, এইটা ফেয়ারি টেলস যেটাকে বলেন আপনি, হ্যাঁ, ফোকলোর। 71 কিন্তু একটা ফোকলোরের ইস্যু আমাদের এখানে, সেই জন্য ন্যাশনাল মেমোরিতে অলওয়েজ এটা থেকে যায়। আপনার 71-এ জন্ম নেওয়ার দরকার নেই, হ্যাঁ, ফলে এই যে ন্যাশনাল ফোকলোরের মধ্যে থেকে যায়, কিন্তু 24টা এখনো ফোকলোরের অংশ না, 24টা এখনো লিভিং এক্সপিরিয়েন্সের অংশ। প্রচুর লোকজন আহত অবস্থায় এখনো আছে। ফলে এই লিভিং এক্সপিরিয়েন্সের অংশ হিসেবে থাকার ফলে আওয়ামী লীগের জন্য এখানে 24-এর ব্যাপারে কোনো কাউন্টার ন্যারেটিভ তৈরি করে পেনিট্রেট করার কোনো রকম কোনো স্কোপ নেই, কারণ এটার ইতিহাস, এটা এখানে এটা লিভিং রিয়ালিটি। 24 নিয়ে ডকুমেন্টেশন হয়েছে আপনি এগুলো বলতেছেন, কিন্তু আরেকটা হলো একটা জেনারেশনাল মুভমেন্ট, আমি যেটা বলছি, এটা জেনজি জেনারেশনের কর্তা সত্তার বহিঃপ্রকাশ। এই জেনারেশন তো মাত্র কৈশোর থেকে যুবক হচ্ছে, পা দিচ্ছে, তো ওরা আরো 5-7 বছর 30-40 বছর এটা, রাইট, আরো 5-7 বছর পর্যন্ত ও ইয়াংই থাকবে, তারপরে সে বিয়ে শাদী করবে, তারপরে সে তার বউ বাচ্চাকে এই গল্প বলবে, হ্যাঁ, হিস্ট্রি গাবে, তারপর এটা ফোকলোরে ঢুকতে আরো 5-7 বছর লাগবে, আরো 10-15 বছর লাগবে, হ্যাঁ। তো ফলে এখন সে এই লিভিং রিয়ালিটির মধ্যে সে তার তাজা এনিমি আকারে আওয়ামী লীগকে সে এখনো মারতে চায়। এই হলো জুলাইয়ের কন্ডিশনটা। সো এখানে হিস্টোগ্রাফি, ন্যারেটিভ, তারপরে হলো যে কি হচ্ছে না, আরেকটা আমি যেটা বলছি, আমরা পোস্ট ন্যারেটিভ যুগে বাস করি। যদি ন্যারেটিভের যুগে আমরা থাইকা যেতাম তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো। ফলে জামাত এই যে ন্যারেটিভ খেলা খেলে, হ্যাঁ, এইটার বলবো তো, এটার যে সবচেয়ে মানে সুপার বা ফর্ম আওয়ামী লীগ তৈরি করছিল সেটাই পরাজিত হয়েছে। ফলে আপনারা এখানে দুগ্ধ শিশু, এটা করে লাভ নেই। এটা মানে খুবই ইন্টারেস্টিং এই আপনার এই অবজারভেশনটা, যে এই মানে এই ন্যারেটিভ, এটা জামাতের আসলে বোঝা উচিত যে এটা আসলে কাজ করে না এখন। আমরা লিভিং এক্সপেরিয়েন্সের মধ্যে বাস করি। আপনি একটা হাইপ তুলে ফেলতেছেন, বাবল তুলে ফেলতেছেন, হ্যাঁ, সৎ লুকিয়া, তারপরে সুন্দর করে তারপরে ভিডিওটা চলে আসতেছে, সব ভেঙে পড়তেছে, আপনি সেবা করতেছেন একটা বেগানা নারী, তো হইল নাকি এগুলো? ভাই আমি এই আলোচনা শেষের দিকে এইটা একটু বুঝতে চাই, আপনার সাথে আগের আলাপে আমরা একটু রিকনসিলিয়েশন নিয়ে আলাপ করছিলাম, কিন্তু এই রিকনসিলিয়েশনের 2টা সমস্যাও আছে। মানে রাইট, ধরেন যেটা দেখতেছি আমাদের যে সিনিয়র সাংবাদিকরা যেরকম আবার সবাই ফিরে আসতেছেন প্রবল উত্তাপের সাথে, আবার ধরেন যে এইখানে যে এই অনেক মানুষের রিকনসিলিয়েশন হওয়াটাও দরকার, এটাও সত্য। আবার রিকনসিলিয়েশন না হইলে হয় তারা বিদ্যমান রাজনৈতিক দলগুলোতে ঢুকে যাবে, এই সমস্যাগুলো থেকে যায়। আমরা 71-এ একটা রিকনসিলিয়েশন করতে পারি না, এই দেখেই এরকম একটা ট্রমা আমাদেরকে বহন করতে হয়েছে। এটা কিভাবে মীমাংসা করব? এটা দেখেন, যারা ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে থাকে তাদের মধ্যে এক ধরনের ডেসপারেটনেসও পরে কাজ করে, বিকজ অফ তার তো সেলফ কলাপস করে এর মধ্যে দিয়ে। ফলে এখানে যে সরাসরি গণহত্যায় অংশ নেয় নাই বা ফৌজদারি অপরাধ করে নাই, কিন্তু সেই যে কালচারাল আওয়ামী লীগার, সেই সিনিয়র সাংবাদিকের কথা যদি বলেন,
তো ওর জন্য তো আসলে ওর কোনো সেলফ বলে কিছু নেই, কারণ ওর তো আত্মশক্তির পরাজয় হয়েছে। হ্যাঁ, এখন পর কিন্তু ওর প্রথম কাজ ছিল, ওর যদি মানুষের বাচ্চা হইতো তাহলে ওর চুপ থাকা উচিত ছিল, রিয়েলাইজ করা। হ্যাঁ, এবং রিয়েলাইজ করা, ওকে ও হইলো রিকোর্স করা, রিকল করে সে চুপচাপ থেকে নতুন এই সময়টাকে বুঝতে সে 5-7 বছর সময় নেওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু বেহায়া না হইলে আমাদের এখানে বুদ্ধিজীবী হওয়া যায় না, সিনিয়র সাংবাদিক হওয়া যায় না, ফলে তার হইলো ইনায়া বিনায়া এই পজিশনটা রিক্লেমই করতে হবে। হ্যাঁ, তো সেটা করতে গিয়ে যেটা হচ্ছে যে হ্যাঁ, আওয়ামী লীগের এই সমস্ত পান্ডাগুলো, এই জন্য আমরা যেটা বলছিলাম যে সাংস্কৃতিক ফ্যাসিবাদ, যেটা মানে ফ্যাসিবাদ মোকাবেলার আগের ফয়সালা, যেটা সাংস্কৃতিক প্রশ্নটা মোকাবেলা করে নেওয়া। রিকনসিলিয়েশনের প্রস্তাবনার আমি আওয়ামী লীগ ক্ষমতা থাকতে থেকে দিতেছি। এটা ডক্টর ইউনূস একটা আন্তর্জাতিক লোক, হ্যাঁ, ম্যান্ডেলার কাছ থেকে উনি এটা অনুপ্রাণিত হয়ে খুব সুন্দরভাবে করতে পারতো, সারা দুনিয়া অনেকে হেল্প করতো। হ্যাঁ, কানাডার একটা স্পেশাল কমিশন নিয়ে আসছে রিকনসিলিয়েশনের জন্য, বললেই হেল্প করতো, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হেল্প করতো। সো আমাদের সাথে অনেক বিদেশি লোক কথা বলছে, আমি যখন দেশি বিদেশি পত্রিকাগুলোতে লিখছি অনেক লোক আমাকে মেইল করছে, যোগাযোগ করছে যে আসলে তো এটা হওয়া দরকার, ইয়ে করা দরকার, কিন্তু এটা তো আগানো হয়নি। আগানো না হওয়ার পরে আমরা বলছিলাম তার তো ইলেকশনই দিবে না, 5 বছর 10 বছর ক্ষমতায় রাখতে হবে। তখন আমি বললাম যে একটা ইলেকশনটা দেন, এটা রিকনসিলিয়েশন হয়ে যাবে। এবং ইলেকশনটা যখন নৌকা মার্কা ছাড়া হইলো, নৌকা মার্কার লোক ভোট দিছে, দাঁড়িপাল্লা ধানের সে ভোট দেওয়ার মধ্যে তারা একটা পোস্ট আওয়ামী যুগে প্রত্যাবর্তন করে ফেলছে, বিপুল অংশ কিন্তু। তো এখন আপনি যে জায়গাতে আলোচনাটা করলেন, তো কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে কালচারাল অঙ্গনের প্রবলেম, হচ্ছে সাউন্ডদের প্রবলেম, হচ্ছে আনিসদের প্রবলেম, হচ্ছে অমুক সাংবাদিক তমুক পান্নাদের, এদের প্রবলেমটা হচ্ছে কারণ এরা তো আসলে কালচার, মানে এটা আওয়ামী লীগ তাদের কাছে এটা ধর্ম, এবং তাদের কাছে তাদের এই ধর্ম বিশ্বাসের পরাজয় বলে কিছু নেই, তারা এটা মনে করে পরাজয় হয়ে গেছে। বিশ্বাস তো এটা মানে অন্য জিনিস। তো এখন এই যে তারা আওয়ামী ধর্মে বিশ্বাসী, হ্যাঁ, এবং বিশ্বাসী হওয়ার ফলে তারা মনে করতেছে যে আওয়ামী লীগের মধ্যে একটা হলি স্পিরিট এখনো রয়ে গেছে, এটাকে রিভাইভ করা সম্ভব, রিকোর্স করা সম্ভব, এটা তাদের আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কিন্তু বেসিক্যালি এখন আপনি যদি গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতার কথা বলেন, তাহলে তো আপনি তার মুখও বন্ধ করতে পারবেন না। কিন্তু তাহলে আপনার পদ্ধতিটা কি? পদ্ধতিটা হইলো ভেরি সিম্পল। পদ্ধতিটা হইলো যে আপনার এখানে মানে মত প্রকাশের স্বাধীনতা অবারিত না, মত প্রকাশের স্বাধীনতা হোয়াট নট টু সে এটা জড়িত। মত প্রকাশের স্বাধীনতার নামে আমি আপনাকে গালাগালি করতে পারি না। ফলে এখানে ফ্যাসিবাদের পক্ষে কোনো রকম কোনো মত উৎপাদন করা মত প্রকাশের স্বাধীনতা না। মত প্রকাশের স্বাধীনতা অ্যাপ্লাই টু হোম, যিনি ডেমোক্রেসির পক্ষে কথা বলবে, বাংলাদেশকে আগায় নেওয়ার জন্য কথা বলবে। আমরা আর মধ্যযুগে ফেরত যেতে চাই না, আমরা আর ট্রাইবালিজমে ফেরত যেতে চাই না। ফলে আওয়ামী লীগ কোনো এক্সেপশন হইতে পারে না। মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের ক্ষেত্রে কোনো ফ্যাসিবাদকে এক্সেপশন আকারে, অ্যাকসেপ্টেড আকারে বিবেচনা করা হয় না, পৃথিবীর কোথাও করা হয় না। হ্যাঁ, আজও পর্যন্ত আপনি হিটলারের নাম নিতে পারবেন না জার্মানিতে। তো ফলে এইখানে আমাদের এখানকার যে কালচারাল লোকগুলো, এরা যে বেসিক্যালি ফ্যাসিস্ট, এটা একটা বড় প্রমাণ হলো এখনও তারা এই যে বিলিভ ইন আ রং থিং অর ফেক থিং ইজ মোর ডেঞ্জারাস দ্যান বিলিভ ইন নাথিং, উম্বার্তো ইকো যেটা বলছিল, এই রং থিং বিশ্বাস করার পরিণতি তারা আওয়ামী লীগকে জায়গায় নিয়ে গেছে। এবং এখনও তারা এই আওয়ামী লীগের খুপরির মধ্যে দেশকে আটকে রাখার মধ্যে দিয়ে একটা ট্রাইবালিজমের বাইরে একটা মাল্টি পার্টিজান ডেমোক্রেটিক স্টেট যে সম্ভব, হ্যাঁ, সেই পসিবিলিটিকে তারা আন্ডারমাইন করছে। এখানে জামাতের ক্রিটিক করার জন্য তাদের তো দরকার নেই, আমরা আসি না, আমরা তো করতেছি। আমরা জামাতের হাতে বাংলাদেশকে তুলে দিচ্ছি, বাংলাদেশের মানুষ তুলে দিচ্ছে, দেয় নাই তো। হ্যাঁ, তারা যে সকাল বিকাল সরকার গঠন করলো ফেসবুকে, তারপরে তো আজকে পরিণতি দেখেন আপনি তাদের। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে বাংলাদেশের প্রোগ্রেসিভনেস, বৈচিত্র্য, সাংস্কৃতিক এগুলো রক্ষা করার জন্য আওয়ামী লীগের দরকার নেই, এটা আগে যেটা আমরা আলোচনা করলাম, এই রিয়েলাইজেশন তাদের এখনো হয়নি। এটা একটা আরেকটা হলো যে একটা কাউন্টার কালচার নির্মাণ করার জন্য যেই ধরনের ইন্টেলেকচুয়াল এস্টাবলিশমেন্ট দরকার, কাউন্টার এস্টাবলিশমেন্ট ইন্টেলেকচুয়ালিটি দরকার, এটা আমাদের সমাজে অলমোস্ট অ্যাবসেন্ট। কারণ আমাদের এখানকার কালচারাল ইন্ডাস্ট্রি মোটা দাগে ফ্যাসিবাদী আদর্শে, মানে আওয়ামী সেন্ট্রিক চিন্তা ভাবনা করে। মানে মিডিয়া নিজে যে সংস্কৃতি ধারণ করে সেটা আওয়ামী সংস্কৃতি, ফলে যেটা উৎপাদন করেছে এটা আওয়ামী সংস্কৃতি উৎপাদন করছে। তো ফলে এখানে মানে আরেকটা দিক হলো যে আপনার ধরেন যে ইডিওলজিক্যাল পজিশন, আমাদের এখানে লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিকদের, তারা বেঙ্গলি সেকুলারিটি বা 19th সেঞ্চুরির মডার্নিটির মধ্যে দিয়ে যেটা অর্জন করছে সেটা একটা আওয়ামী ফ্যানাটিসিজম, আওয়ামী ফ্যাসিজম অর্জন করছে। ফলে এখানে বাংলাদেশি পরিচয়টা, এটা যে তার সিভিলাইজেশনাল পরিচয়, এবং এই পরিচয়ের আলোকে একটা ফেথ ফ্রিডম সহ, বা এটাকে যেটা বলে যে একটা প্লুরাল, এটা আপনার যেটাকে আমরা বলি যে শুধুমাত্র আপনার এক ধরনের সিঙ্গুলার আইডেন্টিটি না, হ্যাঁ, এটা মাল্টিপোলার আইডেন্টিটির মধ্য দিয়ে একটা নেশন তৈরি করা সম্ভব।
হ্যাঁ সিভিলাইজেশনাল ঐক্যের মধ্যে দিয়ে তৈরি করা সম্ভব, এটা তারা বিশ্বাস করে না। তারা একটা এথনোসেন্ট্রিক অ্যাপ্রোচে বিশ্বাস করে। হ্যাঁ, তাদের তাদের এটা অনেকটা রেসিয়াল ব্রাহ্মণ্যবাদী চিন্তার কারণে তারা আওয়ামী লীগের জায়গায় আটকে রয়েছে। দে আর নট ডেমোক্রেটিক পার্সন, দে আর নট ডেমোক্রেটিক থিঙ্কার। তাদের এই যে, এবং এখানে অনেক বাম ধারার লোকও আছে, এই জন্য তারা জামাত প্রশ্নে ক্রিটিক করতে গিয়ে আওয়ামী লীগ হয়ে যায়। আপনি জামাতের সমালোচনা করতে আপনার আওয়ামী লীগ হওয়ার দরকার, আপনি বাংলাদেশপন্থী হন। হ্যাঁ, এই জন্য দেখবেন আমাদেরকে ডিফেম করা হয় চরমভাবে। আওয়ামী লীগেরা বলে আমাদেরকে রাজাকার জঙ্গি বলা হচ্ছে, এখন মুনাফেকরা আমাদেরকে বিএনপির দালাল বানানোর চেষ্টা করছে। আমরা যে বাংলাদেশের এই বাংলাদেশি সিভিলাইজেশন আইডেন্টিটি বিকাশের কাজ করছি, এটাকে আন্ডারমাইন করে আওয়ামী লীগের জন্য স্পেস তারা তৈরি করার চেষ্টা করছে। দুই দিক থেকে আমাদের অ্যাটাক করে। আমার এই যে কথাবার্তা যেগুলি বলি, এখান থেকে ফটো কার্ড একই সাথে আওয়ামী লীগের পেজ থেকেও সারা হয়, একই সাথে জামাতের পেজ থেকেও সারা হয়, একই ঐক্য তাদের। এই যে সতীনের সক্ষতা আমরা এখানে আলোচনা করছিলাম। তো ফলে এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এটা যে আপনাকে কাউন্টার কালচার তৈরি করতে পারতে হবে। বাংলাদেশের এটাকে বলে কালচারাল পলিটিক্সের এই যে ব্ল্যাঙ্ক স্পেস যেটা তৈরি হয়েছে, এই ব্ল্যাঙ্ক স্পেসে নতুন সিভিলাইজেশনাল ডিসকোর্সকে মেইন স্ট্রিম করতে পারতে হবে, বাংলাদেশি ধারাকে মেইন স্ট্রিম করতে পারতে হবে, এটাকে প্রাতিষ্ঠানিক করতে হবে। যতক্ষণ পর্যন্ত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই টেনশন আপনাকে ফেস করতে হবে। এটা একটা। আরেকটা হলো এখানে যে লুটেরা যে সিন্ডিকেট কালচারাল বলয়ে তৈরি হয়ে রয়েছে, এবং এই সিন্ডিকেটগুলোর মধ্যে আপনি দেখবেন যে এই চ্যানেল আই, প্রথম আলো, অমুক তমুক হয়ে একটা সিন্ডিকেট আছে। হ্যাঁ, এই সিন্ডিকেটে কতগুলো একটা ছাগলের বাচ্চাকে মহিরুহ হিসাবে, বটগাছ হিসাবে পূজা করা হচ্ছে। ধরেন আনিসুল হকের মতো একটা থার্ড ক্লাস, সলিমুল্লাহর মতো থার্ড ক্লাস বলা ঠিক না, এর কোনো ক্লাসই নাই আর কি। হ্যাঁ, মানে যার স্বপ্ন হলো বঙ্গবন্ধুরে নিয়ে ওর ভাষায় মুজিবুদ্দিন একের পর এক উপন্যাস লেখা। হ্যাঁ, তো এরকম লোকগুলোকে সে জাতির ভিপে মহান সাহিত্যিক হিসেবে হাজির করছে না। হ্যাঁ, আপনার এমন উইকিপিডিয়া ঘাইটা কলাম লেখে বিশাল দক্ষিণ এশিয়া ইতিহাস বিষয়ক গবেষক বানাইছে না তারা। তারা কতগুলো ক্যারেক্টার তৈরি করে, এগুলো পাগলা ঘোড়া দুদিন পর পর তারা বন থেকে আনে, তারপরে এই ঘোড়াগুলোকে তারা ছোটায় দেয়, ছোটাই দিয়ে এখান থেকে পরে রেটিং করে, প্রতিভাবান বানায়, পুরস্কার দেয়, ইয়ে করে, হ্যাঁ, জাতির ক্যারেক্টার বানায়। হ্যাঁ, তো এই যে একটা পাপ চক্র, এই যে সিন্ডিকেশন, এই সিন্ডিকেশনের কারণে এখানে ন্যাশনাল প্রতিভার বিকাশ হচ্ছে না। আপনি যদি ওই সিন্ডিকেটের পার্ট না হন, আপনি সাহিত্যিক না, আপনি কবি না, আপনাকে নেওয়া হবে না। ফলে ওই সিন্ডিকেটের মধ্যে ঘুরা ফিরা দেখবেন যে একই রসুনের, হ্যাঁ, একই দাদার পয়দা কতগুলো তারা, হ্যাঁ, ফাংশন করতেছে। ফলে এখানে 100% করাপ্ট একটা আপনার সাইকেল আছে কালচারাল জায়গার। এর ওইরকম কোনো গ্লোবাল কোনো হাইট নেই, পৃথিবীর কোনো লোক ওরে পুষে না। হ্যাঁ, ও মহান সাহিত্যিক, কবি, সংস্কৃতিজীবী, ওরে পুষে কে কলকাতার কিছু লোকজন, কারণ ওদের গোলামিটা ভালো মতো করে। তাহলে এখানে ন্যাশনাল ইন্টেলিজেন্সিয়ার যদি ডেভেলপমেন্ট হয়, হ্যাঁ, এবং এখানে আমাদের এখানে আরেকটা হলো আমাদের বুদ্ধিজীবী এই সাংস্কৃতিক লোকগুলো প্রচণ্ড রকম ছোট লোক, হীনমন্য। আপনি আমার প্রশংসা করবেন, আমি আপনার প্রশংসা করবো, আপনি আমাকে মহান বলবেন, আমি আপনাকে মহাত্মা বলবো। হ্যাঁ, এই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা বুদ্ধিজীবিতা চর্চা করে। ও নিজেরা কোনো চ্যালেঞ্জ করে না, ও গ্লোবাল ফিল্ডে চিন্তা করে না কখনো। আমাদের এখানে একটা পঙ্কজ মিশ্র নেই, একটা আশিস নন্দী নেই, হ্যাঁ, একটা আপনার চমস্কি নেই, বিশাল বিশাল এক একজন নিজেরা কি যে মনে করে। ফলে এটা জাতিগত যে কুশিক্ষা, অশিক্ষা, এবং আমাদের একাডেমিয়ার যে সমস্যা। হ্যাঁ, এখানে একাডেমি যদি যেহেতু দাঁড়ায় নেই, কারণ এখানে প্রতিভার কোনো ব্যাপার নেই, যোগ্যতার কোনো ব্যাপার নেই, সবই কানেকশনের মধ্যে দিয়ে হয়। হ্যাঁ, আমাদের এক বড় ভাই বলছিল একবার আড্ডা দিতে দিতে, খুব মজার কথা, যে এখানে কেউ গাছতলায় আর কেউ পাঁচতলায়, এই ব্যাপারটা প্রতিভা দিয়ে নির্ধারিত হয় না, নির্ধারিত হয় কমিউনিকেশন দিয়ে। হ্যাঁ, ফলে এই কমিউনিকেশনের মধ্যে এই রোডটা তারা আটকায় রাখছে। কেউ তো কতগুলো সেন্টার, এখানে সঙ্গীত মাহফিল করবে, বা কালচারাল সেন্টার করবে, বা পেন্টিংয়ের বড় প্রদর্শনী করবে। হ্যাঁ, ওই ঘুরে ফিরে আপনার ওইখানে যেতে হবে, ওই জায়গার মধ্যে যেতে হবে। এবার ওরা করবে কি লোকজন আইনা ওরা ওদের মতো করে আটকায় রাখবে। ধরেন বিদেশে একটা জ্ঞানী লোককে তারা আনবে, আইনাটা চিড়িয়াখানার মতো করে আটকায় রেখে ওরা বিভিন্ন জায়গায় প্রদর্শন দেখবে। আমি আপনাকে এমন একটা ইমপ্রেশন দিবে, দেখো আমি কত গুরুত্বপূর্ণ, আমার সাথে আমি অরুন্ধতিকে নিয়ে আসছি। এবার সমাজের যারা ভিন্ন চিন্তার লোক আছে বা অন্যান্য ধারার লোক, তাদের সাথে একটা ইন্টারাকশনের সুযোগ এটা তারা করবে না। এখানে এই যে জাতে ওঠার যে সমস্যা, সংস্কৃতি ফকিন্নির যে জাতে ওঠার যে ক্রাইসিস, এটার কারণে এখানে ন্যাশনাল কালচার বিকশিত হচ্ছে না, বড় লোক তৈরি হচ্ছে না। বড় লোক মানে মেন্টালিটি, চিন্তার দিক থেকে গ্লোবাল স্ট্যান্ডার্ড লোক তৈরি হচ্ছে না, উদার লোক তৈরি হচ্ছে না। ফকিন্নি আউট অ্যান্ড আউট আপনার চিপ লোক। হ্যাঁ, এগুলো কিনতে ডলার লাগে না, টাকা হইলেই কেনা যায়। সো এই ধরনের আপনার মানে ডেড আইডিয়ার যোগ, এবং এটা আমি যেটাকে বলছিলাম যে জলীয় বুদ্ধিজীবিতা এবং তরল সমাজ, এবং ও এলো যখন যেটা সেই দল করবে। আবার এর বড় অংশ দেখবেন যে সকালে এক দল, বিকালে আরেক দল, তার কোনো পজিশন নেই। তো ফলে এই যে একটা লিকুইডিটি সোসাইটির মধ্যে তৈরি হয়েছে, এবং ইন্টেলেকচুয়ালি একটা পোর স্ট্যাটাস কো আমাদের, এইটার কারণে আমাদের সাফার করতে হচ্ছে। এই কারণে আওয়ামী লীগ ফ্যাসিজম কায়েম করার সুযোগ পাইছে।
যদি এটা না থাকে এবং এটা ডেমোক্রেটিক ইন্টেলেকচুয়াল নাই, আপনার সোসাইটি কোথা থেকে ডেমোক্রেটিক হবে? ফলে আওয়ামী কাঠামোর মধ্যে আমরা এখনো বাস করতেছি, কথা বলতেছি, ফাংশন করার চেষ্টা করি, যে কারণে আপনার এই কাউন্টার কালচার, যে কথা আমি বারবার বললাম, কাউন্টার কালচার আমাদের তৈরি করতে হবে। আমাদের যে বাংলাদেশি সিভিলাইজেশনাল যে পরিচয়, এই পরিচয়ের জায়গা থেকে আমাদের নতুন সিভিলাইজেশনাল, সাংস্কৃতিক, দার্শনিক পাঠাত্তর নির্মাণ করতে পারতে হবে। আমরা ভাই আজকের আলাপের শেষ প্রশ্ন করবো আপনার কাছে, সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের 2 বছর হইলো এবং আপনি আলাপেই 2টা আলাপ করলেন। এক হচ্ছে যে কি ধরেন আওয়ামী লীগের কোনো সম্ভাবনাই নাই, কারণ এই যে ভিভিড হয়ে আছে আমাদের সামনে জুলাইয়ের ক্ষতটা। আবার ধরেন 2 বছরে যে জুলাই একটু ম্লান হয়েছে, এটাও আপনি স্বীকার করলেন। তো এই যে আশা আকাঙ্ক্ষা মিলাইয়া জুলাইয়ের আসলে ধরেন এমনকি আমরা যে পার্টিটা হইলো, একটা পার্টি হইলো, সেটা অনেক ধরনের হতাশা তৈরি করলো, আবার অনেক ধরনের মানুষের যে যুক্ততা ছিল তারাও এখান থেকে বের হয়ে গেল, অনেকে আবার নতুন প্ল্যাটফর্ম করলো। সবকিছু মিলায়া বাংলা এই বেসিনে আর কি, যে জুলাইটা আসলে কতদিন থাকবে আর জুলাইয়ের আকাঙ্ক্ষা আসলে কি বোঝায় এই বস্তুগত বিষয়টা? জুলাই থাকবে, জুলাই ম্লান হয়ে যাবে মানুষ, আমরা প্রত্যেকদিন জুলাই জুলাই করে চিৎকারও করব না, বাট এটা আমাদের লিভিং এক্সপিরিয়েন্সের মধ্যে এমনভাবে থাকবে যে জুলাইয়ের দায়িত্বটা যে পালন করবে, জুলাই তার থাকবে। সে দায়িত্বটা কি? একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র, সেটা কি মানবিক মর্যাদা ভিত্তিক রাষ্ট্র। সেখানে আওয়ামী যে সমর্থক, তাকেও তার নাগরিক অধিকারও আপনার দিতে হবে। এই যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, আপনি তার নাগরিক অধিকার হরণ করতে হবে, তাকে যেটা করতে, সোসাইটিকে ডিআওয়ামীকরণ করে ফেলতে হবে, ইররিলেভেন্ট করে ফেলতে হবে। এটাকে আপনাকে যেটা সোসাইটিতে যেটাকে বলে যে অদরকারি করে ফেলা আর কি, ডিসফাংশনাল করে ফেলা। তখন হলো সে নিজে হয়তো চুপ হবে অথবা কোর্স চেঞ্জ করতে বাধ্য হবে। কিন্তু তা না করে আপনি তাকে ওই আওয়ামী লীগের মতো করে তাকে বাধ্য করতে পারবেন না যে আপনার মতের বা চিন্তার বা দলের ক্যানভাসার হিসাবে তাকে হাজির হইতে হবে। নট নেসেসারি সে তার মতো থাকবে। ফলে এদিক থেকে আরেকটা হলো যে ইতিহাসের এক দৃষ্টিভঙ্গি, যা আই এম ভেরি মাচ হেগেলিয়ান এই ক্ষেত্রে, যে ফিলোসফি অফ হিস্ট্রি দিক থেকে যদি আপনি দেখেন, ইতিহাসের সাবজেক্টিভ ওয়েতে আমরা অমুক অবদান রেখেছি, আমরা তমুক কষ্ট করেছি, আমার এই পাইলাম না, সেই পেলাম না, এর বাইরেও ইতিহাসের সেলফ একটা কর্তাসত্তা থাকে। যেমন জুলাই আন্দোলনটাকে আমি যেটা বলি যে জুলাই আন্দোলন ইজ অ্যান ইভেন্ট। জিজেকিয়ান ওয়েতে একটা ইভেন্ট বলতে কি বোঝায়? যখন ইভেন্ট বইয়ে জিজেক আলোচনা করতেছে যে যখন কোনো ঘটনা, কোনো ইভেন্টের আপনার এটার যে আপনার কজ, যেই কজে এটা শুরু হয়, সে যখন এই কজটাকে এটা অটোমেটিক্যালি ওভারকাম করে যায়, দেন এটা একটা ইভেন্টে পরিণত হয়। মানে এখন জুলাইয়ের ক্ষেত্রে আপনি দেখেন, জুলাইয়ের কজটা ছিল কি? কোটার থেকে বৈষম্য থেকে হাসিনা পতনের আন্দোলন। ফলে এটার যে কজে এটা শুরু হয়েছিল, তারপর এটাকে একটা ট্রান্সিডেন্টাল শেপ নিজেই নিজের নিয়তি নির্ধারণ করে নিছে। তো ফলে এটার যে ইনিশিয়াল কজ বা এটার যে মূল কজটাকে এই ইভেন্ট নিজেই নিজে অতিক্রম করে হাসিনা পতন ঘটনার মধ্যে একটা ইভেন্ট আকারে নিজেই নিজের কর্তাসত্তা আকারে হাজির হয়েছে। ফলে এটা একটা ইতিহাসের ইভেন্ট। এটা আপনি এটা রিকগনাইজ করেন বা না করেন, আপনি আমি এটা পালন করেন বা প্রচর্চা করেন না করেন, অসুবিধা নাই। এটা আমাদের লিভিং এক্সপিরিয়েন্সের পার্ট, এটা একটা ট্রান্সিডেন্টাল জার্নির অংশ হয়ে গেছে আমাদের ন্যাশনাল হিস্ট্রিতে জুলাই। ফলে এটা যত ফ্যানা, এটা খানিকটা ফিকে হয়েছে কেন? এটাকে দলীয়ভাবে ব্যবহার করার জন্য। এটা ফিকে হয়েছে কেন? এটার ওয়ান ডাইমেনশনাল ন্যারেটিভ তৈরি করার জন্য। আমার কথা তো শুনে নেই, আমি বলছিলাম যে এটা কর্তাসত্তা প্লুরাল, বারবার বললাম না অমুক জুলাইয়ের ঠিকাদার, তমুক গাদ্দার, তমুক মাস্টার মাইন্ড। একটা লোক তখন আমার কথাটা গুরুত্ব বুঝলো না, প্রথম থেকে চিল্লাইতেছে এটা কর্তাসত্তা, এটা জেনারেশনাল মুভমেন্ট। সো ফলে আপনি যতই চেষ্টা করেন, ইতিহাসের এই কর্তাসত্তা নিজেই নিজেকে রিক্লেম করতে পারে, ইভলভ করতে পারে। ফলে আরেকটা জিনিস হলো, এখানে যখন একটা ডেমোক্রেটিক প্রাতিষ্ঠানিকরণ শুরু হয়ে যাবে, এমনিতেই এই ধরনের ইডিওসেন্ট্রিক আওয়ামী জামাত টাইপের রাজনীতি ইরেলেভেন্ট হয়ে যাবে। যে লোকটা আওয়ামী লীগ বলে চিল্লাতে ওর নিজেই করবে না। কিন্তু এখন যেগুলো চিল্লাচ্ছে, ওগুলো বাটপারগুলো চিল্লাচ্ছে, কারণ ওর তো লুটপাটের সিন্ডিকেটটা ধ্বংস হয়ে যাচ্ছে। ও যদি রিয়েলি কালচার করতে চাইতো, তাহলে তো সবসময় ডেমোক্রেসির পক্ষে থাকতো। একজন লেখকের কি দরকার? স্বাধীনতা। স্বাধীনতার জন্য কি দরকার? ডেমোক্রেটিক সিস্টেম, সোসাইটি দরকার। তোর তো এটা দরকার নেই। ওর দরকার লুটপাটের জন্য মুজিব পূজা করা, ওর লুটপাটের জন্য হাসিনা পূজা করা দরকার। ও তো কিসের শিল্পী, কিসের সাহিত্যিক, কিসের সাংবাদিক? ক্রিমিনাল এগুলি সব। ক্রিমিনালের সাথে গণতন্ত্রের পক্ষে থাকতো, ক্রিমিনালের সাথে আমাদের সাথে থাকতো, ক্রিমিনাল না হইলে। ফলে এখানে এই জন্য আমি বলবো যে ভাইয়াকে এটা, ওনাকে যে যাই বলুক, উনি যেটা বলছে যে যারা আমাকে ভোট দিয়েছে, যারা আমাদের দেয়নি, সবার সমান অধিকার, সমান হক, এই জায়গায় থাইকা মানবিক একটা বাংলাদেশ তৈরি করা, নাগরিক ভিত্তিক অধিকার ভিত্তিক বাংলাদেশ তৈরি করা, মানুষের মর্যাদাবোধ ফেরায় আনা।
জামাত, আওয়ামী লীগ, এনসিপির মর্যাদাবোধ না, মানুষের মর্যাদাবোধ। ইন জেনারেলি যে কোনো নাগরিক যেন গর্ব বইরা সে এই দেশে বাস করতে পারে এবং সে যাতে একটা সুন্দর জীবন পায়, তার বাচ্চাকে যেন সুন্দরভাবে সে পড়াইতে পারে, ঘুষ ছাড়া যেন একটা চাকরি পাওয়ার অবস্থার দিকে যায়। এটা পার্টি সিন্ডিকেশন, লুটপাটের তন্ত্র, এগুলোর বাইরে যখন একটা এরকম নাগরিক ভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক বাংলাদেশ যাত্রা শুরু করবে, এমনিতে এগুলো ইরিলেভেন্ট হয়ে যাবে আওয়ামী লীগ এবং এই ধরনের আল্ট্রা ফ্যাসিস্টিক পলিটিক্যাল কাঠামো। দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু ব্যাটেল ফ্যাসিজম। রনি ভাই অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। এবং আপনি যেটা বললেন, মানে আমি আমার এই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি যে ধরেন আমরা যখন জুলাই নিয়ে কন্টেন্ট করতে চাই বা ধরেন এই রিকল করতে চাই, তখন এই আপনি যে প্লুরালিটির কথাটা বললেন এটা খুবই আমি অনুভব করি। যে আমি যখন জুলাইয়ের নারী নিয়ে কথা বলতে যাই তখন আমার কাছে খুব লজ্জা লাগে, কারণ আসলে তো জুলাই নারীর। আবার যখন আমি ধরেন ডাক্তারদের নিয়ে কথা বলতে চাই তখনও আমার কাছে মনে হয় যে আমি আসলে এক্সক্লুসিভ করতে যাচ্ছি জিনিসটাকে, কিন্তু দ্যাট ইজ নট এক্সক্লুসিভ। রাইট, দ্যাট ইজ হচ্ছে আমি ওই সময়টাতে বিরাজ এটার করা। কোনো সাবজেক্টিভ কথা সত্য নাই। নাই, হ্যাঁ। এটা ইতিহাস, এটা দ্যাটস হোয়াই ইট ইজ ইভেন্ট, জিজেক দিয়ে বললাম Exactly. যে এটা এমন একটা ইভেন্ট যে যার জায়গা থেকে এটাকে ওন করছে, হ্যাঁ, ফলে এটা হ্যাঁ। প্রত্যেকের হয়েছে। Exactly. ফলে এখন আমি যদি মনে করি যে আমার রাজনীতির পক্ষে মেধাবী মুনাফিক হইলেই সে জুলাই, হুম। এর বাইরে সে গাদ্দার, হুম। দ্যাট ইজ দ্য ফার্স্ট ফান্ডামেন্টাল মিস্টেক অ্যাবাউট একদম একদম দিস ইজ দ্য মানে রাইট থিং টু সে। ভাই রনি ভাই অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনের দিনগুলোতে আপনারা পাবো আমরা। কথা হবে। থ্যাংক ইউ। দর্শক, আমরা যে আলাপটা করছিলাম জুলাই অভ্যুত্থান নিয়ে, আমাদের এই আলাপটা চলবে। সামনের দিনে এই ধরনের আলাপ দেখার জন্য ঢাকা পেপারসের সাথেই থাকুন।